আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিচ্চি নিশি গল্পের সিজন 2 প্রথম পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। দীপু ভাইয়া, আমি প্রেগনেন্ট। উঠোনের দোলনায় বসে আমি আর নিশি সন্ধ্যার পরিবেশ উপভোগ করছি। হঠাৎ নিশি কথাটি বলে উঠলো। নিশির এই কথায় আমি চমকে উঠে ওর দিকে তাকালাম। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর অনেকটা অবাক হয়ে বললাম, কি বুঝিনি? আমি মনে হয় ইদানিং একটু বেশি শুনতেছি। নিশি বলল, বেশি শোনোনি ভাইয়া, ঠিকই শুনছো। আমি বললাম, আমি বুঝিনি, তুমি আবার বলো কি বলছো। নিশি বলল, বলছি যে আমি প্রেগনেন্ট, আপনি বাবা হতে চলেছেন। নিশির কথায় আমি চুপ হয়ে গেলাম। আনন্দে আত্মহারা হয়ে আমি মুখের ভাষাটাই হারিয়ে ফেললাম। কি বলবো নিজেও বুঝতেছি না। আমার চুপ থাকা দেখে নিশি আবার বলে উঠলো, কি হলো, এখন চুপ করে আছো কেন? কিছু বলো। তোমার তো অনেক দিনের স্বপ্ন, একটা বেবি হবে। নিশির কথায় আমি কোনো কান্না দিয়ে ওর দিকে শুধু তাকিয়ে আছি। আমার চোখ দিয়ে পানি ছলছল করছে, খুশির অশ্রু বয়ে যেতে লাগলো। আমার চোখে পানি দেখে নিশি আবার বলে উঠলো, দীপু ভাইয়া তুমি কাঁদছো কেন? আমি বললাম, এটা খুশির কান্না, বয়ে যেতে দাও নিশি। আজ তুমি নিজেও জানো না কত বড় একটা খুশি এনে দিয়েছো আমার মনের শহরে। নিশি বলল, ভাইয়া তুমি খুশি তো? আমি বললাম, পৃথিবীর সব খুশি তুমি আমাকে এনে দিয়েছো আজ। বলেই আমি নিশিকে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। তারপর ওর কপালে আলতো করে একটা চুমু দিলাম। তারপর বললাম, চলো ভিতরে যাই, আব্বু আম্মু চাচ্চু চাচি সবাইকে খুশির খবর দিতে হবে। নিশি বলল, না এখন না, খাওয়ার সময় দিলেই হবে। আমি এখন তোমার সাথে একান্তই সময় কাটাতে চাই ভাইয়া। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা। নিশি বলল, কি ভাইয়া? আমি বললাম, আমি তোমার কে? নিশি বলল, কেন, আমার রোমান্টিক কিউট জামাইটা। আমি বললাম, তাহলে ভাইয়া কি? হ্যাঁ, এখনো সেই অভ্যাস গেল না তোমার? নিশি বলল, তুমি তো আমার চাচাতো ভাই, তাই ছোটবেলা থেকে ভাইয়া ডেকে আসছি। পুরনো অভ্যাস তো, তাই ছাড়তে দেরি হচ্ছে। আমি বললাম, তাহলে আমিও পুরনো অভ্যাসটা ধরি। নিশি বলল, কোন অভ্যাস? আমি বললাম, তোমাকে তুই করে ডাকা আর সাথে পিচ্চাপু বলা। নিশি বলল, তুই খালি বলে দেখ, তোরে খুন করমু আপু বললে। আমি বললাম, তাহলে তুমি বলছো কেন? নিশি বলল, আচ্ছা বাদ দেওয়ার চেষ্টা করব। আমি বললাম, নিশি বলল, এখন আমাকে আর আমার বাবুকে দুজনকেই আদর করো। আমি বললাম, কি? নিশি বলল, শুনতে পেলে না? এখন শুধু আমাকে আদর করলে হবে? আমার বাবুকেও তো করতে হবে। আমি বললাম, তোমার মধ্য থেকে সেই ছোট্ট নিশির পাকনামি এখনো গেল না। নিশি বলল, তোমার কাছে সারা জীবনই থাকবে, আর যাবেও না। এখন কথা না বলে আমাদের আদর দাও। আমি বললাম, তোমারটা না হয় বুঝলাম, কিন্তু বাবুকে কিভাবে আদর করব? নিশি বলল, আমার পেটে করবা, তাহলেই বাবু পেয়ে যাবে। আমি বললাম, ওরে দুষ্টু, খালি পাকনামি। নিশি বলল, হ্যাঁ, এখন কথা না বলে আমাদের আদর দাও তাড়াতাড়ি। তারপর আমি আগে নিশির দুই গালে দুইটা চুমু দিলাম, আর বাবুর জন্য নিশির পেটে চুমু দিলাম। নিশির দিকে তাকিয়ে দেখি নিশি লজ্জায় লাল হয়ে গেছে। সে লজ্জায় আমাকে জড়িয়ে ধরলো। তারপর বলল, আমি প্রতিদিন তোমার থেকে এই আদরটুকু পেতে চাই, কি দিবা তো? আমি বললাম, সন্ধ্যা পেরিয়ে অনেক অন্ধকার নেমে আসলো, তাই আমি নিশিকে বললাম, চলো ভিতরে যাই, এখন এই অবস্থায় এখানে থাকা ঠিক হবে না। নিশি বলল, ওকে চলো। বলেই আমি আর নিশি আমাদের রুমে চলে আসলাম। রাতে খাওয়ার সময় আমি নিশি, আব্বু আম্মু চাচ্চু চাচি সবাইকে নিয়ে একসাথে খেতে বসলাম। নিশি আমার পায়ে গুঁতো দিয়ে ইশারা করে বলল, ফ্যামিলিকে এই খুশির খবর জানাবো কিনা। আমিও তাকে চোখের ইশারায় সম্মতি দিলাম। তাই একটু পর নিশি বলে উঠলো, বড় আব্বু। আব্বু বলল, কি মামুনি? নিশি বলল, আপনার খেলার সাথে আসছে। আব্বু বলল, মানে? নিশি বলল, মানে আপনারা নানা নানি হতে চলেছেন। আব্বু বলল, কি? বলে অনেক খুশির হাসি মুখে ফুটে উঠলো। আম্মু আর চাচি, মানে আমার শাশুড়ি, খাবার ছেড়ে উঠে নিশির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলো। তারপর তার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, আমরা অনেক খুশি হয়েছি নিশি, কি বলো ভাবি? চাচি বলল, আজকে আমার মেয়েটি বড় হয়ে গেছে, এখন সে নিজেও মা হতে চলেছে। বলেই চোখ পানিতে ছলছল করছে। তারপর সবাই মিলে খাওয়া শেষ করে যে যার রুমে চলে আসলাম। নিশি দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াতেই আমি ওর কোমরে জড়িয়ে নিলাম। নিশির চোখ তখনও লাজুক হাসি, মুখটা একেবারে লাল টুকটুকে। আমি কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বললাম, মা হতে চলেছ, এই সৌভাগ্যটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ নিশি। নিশি বলল, ধন্যবাদ নিব না, অন্য কিছু চাই। আমি বললাম, কি চাই তোমার, বলো একবার শুধু। নিশি আমার গলায় হাত রেখে বলল, প্রতিদিন শুধু এমন করে জড়িয়ে রাখবা যেন আমার পৃথিবী শুধু তোমার বুকেই থেমে থাকে।
আমি ওর কথায় আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ধীরে ধীরে ওর ঠোঁটে আমার ঠোঁট রাখলাম। ঠোঁটের এই মিলনে যেন একটা নতুন জীবনের প্রতিশ্রুতি লুকিয়ে আছে। নিশি চোখ বন্ধ করে একান্ত ভাবে অনুভব করলো আমার এক একটা কিসগুলো। আমি ওকে বিছানার পাশে নিয়ে গিয়ে আস্তে করে বসালাম। তারপরও চুলে বিলি কেটে দিলাম। নিশির গায়ে হালকা নরম শাড়ি, লাল পাড়ের সাদা। মা হওয়ার আনন্দে অনুভূতি ফুটে উঠেছে ওর মুখে। আমি আবার বললাম, জানো নিশি, এই লাজুক মুখটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। নিশি আমার বুকের মধ্যে মাথা রেখে বলল, তুমি থাকলে আমি ভয় পাই না কিছুই, এমনকি নতুন জীবনের এই পরিবর্তনটাও। আমি হাত দিয়ে ওর পেটের উপর আস্তে করে স্পর্শ করলাম। আমি বললাম, এখানে আমাদের ভালোবাসার ছোট্ট ফসল আছে। ওর জন্য আমি তোমার প্রতিটা খেয়াল রাখবো, প্রতিটা রাত তোমার পাশে থাকবো। নিশি আমার বুকের উপর শুয়ে পড়লো। দুজনেই নিঃশব্দে একে অপরকে জড়িয়ে ধরলাম অনেকক্ষণ। শুধু হালকা নিঃশ্বাস আর হৃদয়ের ধুকপুক ধ্বনি শোনা যাচ্ছিল। রাত তখন গভীর। চাঁদের আলো জানালা ফাঁক দিয়ে বিছানায় এসে পড়েছে। সেই আলোয় নিশির মুখটা যেন আরো মায়াবী লাগছিল। নিশি হঠাৎ বলল, এমন করে জড়িয়ে থাকো আর সারা রাত, যেন আমাদের ভালোবাসা আরো গভীর হয়। আমি মুচকে এসে ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, সারা জীবন এভাবেই জড়িয়ে থাকবো। আমার গ্রামের মেয়েটা যে এখন আমার পৃথিবী হয়ে গেছে। নিশির সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে জাগতেই দেখি নিশি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি ওর উপর থেকে হাত ছড়াতেই নিশি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। তার মানে বুঝতে পারলাম নিশিও জেগে আছে। তাই আমি বললাম, কি আমার পিচ্চি মহারানী, উঠতে হবে না? নিশি একটু মুচকে এসে চোখ না মেলেই জড়িয়ে ধরে অবস্থায় বলল, পিচ্চি মহারানী। আমি বললাম, পিচ্চি তো, এখনো বাচ্চাদের মতো আচরণ করো, আর আমার কাছে তো তুমি মহারানী, তাই একসাথে পিচ্চি মহারানী। নিশি বলল, তোমার সারা জীবন এই পিচ্চি মহারানীর পাকনামি সহ্য করতে হবে। আমি বললাম, যে হুকুম মহারানী, তা উঠতে হবে না? নিশি বলল, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আমি তো এখনো ভালোবাসিনি। আমি বললাম, তুমি আবার কি ভালোবাসবে পিচ্চি মহারানী? নিশি বলল, যতটা তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে, আমি তার চেয়ে একটু বেশি ভালোবাসা দিব। নিশির এই কথায় আমার হৃদয়টা যেন নতুন করে আবার ওর প্রেমে পড়লো। আমি নিশিকে বুকে জড়িয়ে ধরলাম। ওর চুলে হাত বুলাতে বুলাতে বললাম, জানো নিশি, আমি তো আগে ভাবতাম ভালোবাসা মানেই হয়তো চুমু, জড়িয়ে ধরা আর শারীরিক সম্পর্ক। কিন্তু তুমি আমাকে শিখিয়েছো ভালোবাসার আসল মানে বিশ্বাস। ভালোবাসার মানে সকালবেলা তোমার ঘুমন্ত মুখটা দেখা, তোমার নিঃশ্বাসের শব্দ শোনা, সকালে উঠে গ্রামের মেঠো পথে ঠান্ডা শিশিরে পা ভিজিয়ে হাত ধরে পাশাপাশি হাঁটা, সন্ধ্যায় নিঝুম পরিবেশে একসাথে উপভোগ, আর তোমার চোখের ভাষা বোঝা। নিশি বলল, আমি তো কিছুই দিতে পারিনি তোমাকে, শুধু ভালোবাসা ছাড়া। আমি বললাম, কে বললো তুমি কিছুই দাওনি? আমাদের সব থেকে বড় খুশি তোমার সাথে আছে। এখন আমাদের ভালোবাসার প্রদীপ আমাদের বাবু, আর তুমি আমার সাথে আছো তো, ব্যাস, আমার আর কিছুই চাই না। নিশি আমার বুকে মাথা রেখে চুপচাপ শুয়ে রইল কিছুক্ষণ। আমি তার চুলে হাত বুলাতে লাগলাম। কিছুক্ষণ পর বললাম, নিশি, এখন আমাদের ওঠা প্রয়োজন। নিশি বলল, ঠিক আছে। তারপর আমরা দুজনেই উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিশিকে আম্মু আর চাচি রান্না করতে দেয় না, আর আমরা তো জয়েন্ট ফ্যামিলি, তাই আম্মু আর চাচি রান্না করে। সকালে আমরা সবাই মিলে নাস্তা করছি। নাস্তা খাওয়ার সময় পায়ে কিছু অনুভব করলাম। দেখলাম নিশি আমার পায়ের উপর পা রেখে স্পর্শ করেই যাচ্ছে। আমি চোখের ইশারা দিয়ে বললাম, এরকম করছো কেন? তারপর নিশিও আমাকে ইশারায় বলল, আমাকে খাইয়ে দাও। আমি চোখের ইশারায় না বললাম। তারপর নিশি আমাকে অবাক করে দিয়ে বলল, বড় আব্বু। আব্বু বলল, কি হয়েছে মামুনি? নিশি বলল, আপনার ছেলে আমাকে খাইয়ে দিতে চাইছে না, এখন তো আমি তার বিয়ে করাবো, ওকে একটু বকা দিয়ে দেন। আমি নিশির কথা শুনে একদম বোকা বনে গেলাম। এইসব কথা বলেও কি আব্বুর কাছে নালি দেওয়া লাগে? আর নিশির কথা শুনে আব্বু, আম্মু, চাচ্চু, চাচি সবাই একটু মুখ লুকিয়ে মুচকে আসলো। তাদের সামনে আমার লজ্জায় মাথা কাটা গেল। নিশির তো লজ্জার কোনো লেশই দেখতে পেলাম না। তাই আমি ওর দিকে চোখ বড় বড় করে রাগ দেখালাম। ওমা, দেখি এটাও আব্বুকে বলে দিল। নিশি বলল, বড় আব্বু, সে আবার আমাকে রাগ দেখাচ্ছে, আমি খাবোই না, বলেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তখনই আমার আব্বু বলে উঠলো, না মামুনি, তুমি বসো, ওকে বকে দিচ্ছি। তাই আবার আব্বু আমার দিকে চোখ বড় বড় করে বলল, এই হাদারাম, ওর উপর রাগ দেখাচ্ছিস কেন? ও ভুল কি বলেছে? আর তুই তোর নিজের বউকে খাওয়াবি, সমস্যা কি? আমার এইসব নালিশও শুনতে হবে? তারপর যেন এগুলো না শুনি। তারপর আব্বু নিশির কথা
কথায় আরো কিছুক্ষণ আমাকে ঝাড়লো। তার ছেলের প্রতি কোনো দরদ নেই, ভাইয়ের মেয়েই তার কলিজা। দূর, ভাল লাগে না। তারপর আর কি করার, নিশিকে তুলে খাইয়ে দিলাম, আরো খুশি মনে গিলে যাচ্ছে। খাওয়া শেষে আমি রুমে আসলাম, আর একটু পর নিশিও রুমে আসলো। এসে দেখে আমার মন খারাপ, তাই নিশি জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার জামাইয়ের? আমি বললাম, তোমার জামাইয়ের মন খারাপ। নিশি বলল, কেন? আমি বললাম, কারণ তার বউ অকারণে তার রাগী আব্বুর কাছে বকা খাওয়াইছে। নিশি বলল, ও তাই বুঝি? তাহলে আমার জামাইয়ের মন ভালো করার জন্য কি করতে পারি? আমি বললাম, জানি না। নিশি ধীরে ধীরে আমার পাশে এসে বসলো, খুব মিষ্টি ভঙ্গিতে আমার কাঁধে মাথা রাখলো। আমি কিছুই বললাম না, চুপচাপ বসেই রইলাম। তারপর নিশি বলল, আমার জামাইয়ের মুখে যদি একটু হাসি এনে দিতে পারতাম। আমি মুখ ঘুরিয়ে পাশ ফিরিয়ে বসে রইলাম। নিশি এবার আমার গাল ছুঁয়ে বলল, রাগ করলে তোমাকে দেখতে আমার থেকেও বেশি বাচ্চাদের মতো লাগে, আর বাচ্চাদের তো বউরা আদর করেই রাগ ভাঙায়, তাই না? আমি চুপ করে রইলাম। নিশি ধীরে ধীরে আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জানো, তোমার রাগ দেখলেই আমার আরো ভালোবাসতে ইচ্ছে করে। এই বলে হঠাৎ করে আমার গালে একটা মিষ্টি চুমু দিল নিশি। আমি অবাক হয়ে তাকালাম ওর দিকে। নিশি আবার মুচকে এসে বলল, আমার জামাইয়ের মনটা একটু ভালো হলো কি? আমি চোখ কুঁচকে বললাম, না, এখনো পুরোপুরি হয়নি। নিশি বলল, তাহলে তো আরো স্পেশাল কিছু করতে হবে। এই বলে নিশি আমার মুখের খুব কাছে চলে আসলো। আমি কিছু বলার আগেই ও আমার ঠোঁটে একটা নরম মায়া ভরা চুমু দিল, যেন ভালোবাসার এক মিষ্টি ছোঁয়া দিতেই সব রাগ গলে গেল। আমি চুপচাপ নিশির চোখের দিকে তাকিয়ে রইলাম। নিশি আবার কাঁধে মাথা রেখে বলল, এখন তো একটু মন ভালো হলো, তাই না? না হলে আরেকটা দিব। আমি হেসে ফেললাম। তারপর বললাম, এখন বুঝতেছি কেন আব্বু তোমার পক্ষ নেই সব সময়। নিশি চোখ টিপে বলল, কেন? আমি বললাম, তোমার এই বাচ্চার মতো আচরণ দেখে, একদম নিষ্পাপ, সহজ সরল, যা মন চায় সেটা নির্দ্বিধায় করো। মাঝে মাঝে তোমার এই পাগলামি দেখে আরো বেশি প্রেমে পড়ে যাই। বলে আমি ওকে হালকা করে জড়িয়ে ধরলাম। নিশি বলল, এমনই পাশে থাকো, আর কিছু চাই না। আমি বললাম, আমি সারা জীবন তোমাকে এভাবে ভালোবেসে যাব। হঠাৎ ফোনের রিংটোনে নিশিকে ছেড়ে দিলাম। ফোন হাতে নিয়ে আমি তো পুরোই অবাক। আমার অবাক হওয়া দেখে নিশি জিজ্ঞেস করলো, কে ফোন করেছে? এরকম করছো কেন? আমি বললাম, রাইসা। নিশি বলল, ও হঠাৎ এতদিন পর ফোন করলো কেন? আমি বললাম, জানি না। নিশি বলল, তো ফোনটা রিসিভ করো। আমি বললাম, ওকে। বলেই আমি ফোনটা রিসিভ করলাম। তারপর ওপাশ থেকে রাইসা বলে উঠলো, হ্যালো। আমি বললাম, হাই। রাইসা বলল, কেমন আছো দীপু? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? রাইসা বলল, ভালো আছি। নিশি কেমন আছে? আমি বললাম, নিশিও ভালো আছে। রাইসা বলল, চিনতে পারছো আমি কে? আমি বললাম, অবশ্যই, চিনবো না কেন? তাই এতদিন পর হঠাৎ আমাদের কথা মনে পড়লো? রাইসা বলল, আরে সেরকম না, প্রতিদিনই তো তোমাদের কথা মনে হয়। তোমাদের সাথে কাটানো দিনগুলো মনে হয়, অনেক মিস করি। ইনফ্যাক্ট আব্বু আম্মুও তো সারাক্ষণ তোমাদের কথা বলে। আমি বললাম, তাই? আঙ্কেল আন্টি কেমন আছে? রাইসা বলল, ভালোই আছে। আমি বললাম, আচ্ছা শোনো, একটা সুখবর আছে। রাইসা বলল, কি সুখবর? আমি বললাম, নিশি আবারও প্রেগনেন্ট, আমি বাবা হতে চলেছি। রাইসা বলল, এটা তো সত্যি অনেক খুশির খবর, দুজনকেই কংগ্রাচুলেশন। আমি বললাম, ধন্যবাদ। রাইসা বলল, আর আমি তোমাকে যে কারণে ফোন দিলাম। আমি বললাম, বলো। রাইসা বলল, আমরা ডিসাইড করেছি আমরা সবাই মিলে তোমাদের গ্রামে বেড়াতে যাব। আর তোমার আর নিশির সার্টিফিকেট উঠেছে, সেটা আব্বু তুলে আনছে, ওগুলো দিয়ে আসা হবে। আমি বললাম, খুব খুশি হব তোমরা আমাদের গ্রামের বাড়িতে আসলে। রাইসা বলল, তাহলে ডেট ঠিক হলে তোমাকে জানাবো, ওকে? আমি বললাম, ওকে। আর শোনো, আরেকটা কথা। রাইসা বলল, কি? আমি বললাম, তোমরা আসার সময় আমি যেখানে আশ্রয় নিয়েছিলাম, মানে রিক্সাওয়ালা চাচা আর চাচি, মনে আছে তাদের কথা? রাইসা বলল, অবশ্যই আছে। আমি বললাম, ওনাদেরকেও সাথে করে নিয়ে এসো প্লিজ, আমার জন্য, এটা আমার অনুরোধ। রাইসা বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। আমি বললাম, ধন্যবাদ রাইসা। রাইসা বলল, ঠিক আছে, আজ তাহলে রাখছি। আমি বললাম, আল্লাহ হাফেজ, বলেই ফোনটা কেটে দিলাম। নিশি আমার পাশেই ছিল, সব শুনতে পেয়েছে। তারপর নিশি বলল, বেড়াতে আসবে? আমি বললাম, নিশি বলল, তাহলে তো সবাইকে জানাতে হবে। আমি বললাম, পরে জানাবো। নিশি বলল, ঠিক আছে।
তারপর আমি উঠে দাঁড়াতেই নিশি জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? আমি বললাম গোসল করতে। নিশি ভুরুকুসকে বলল, একা? আমি বললাম সব সময় তো একাই গোসল করি। নিশি এক পা দু পা এগিয়ে এসে মুখটা গম্ভীর করে বলল, আজকে একা যেতে দিব না। আমি বললাম মানে? নিশি নিচু গলায় বলল, মানে আজকে আমি তদারকি করব ঠিক মতো গোসল করো কিনা। আমিও হেসে ফেললাম আর বললাম, বাহ, তাহলে কি তুমি আমার উপর সন্দেহ করছো পিচ্চি মহারানী? নিশি বলল, সন্দেহ না আমার কিউট জামাই ভালোবাসা। এই যে তোমার গালে এই দাগটা, মনে হয় ভালো করে ঘষনা। বলে নিশি আমার গালটা আলতো করে শুয়ে দিল। আমি তো অবাক, এই মেয়ে রেগে গেলে আগুন আর হাসলে যেন শরতের আকাশ। আমি বললাম, তাহলে আজ তুমি ঘষে দাও। নিশি চোখ শুরু করে বলল, দিব কিন্তু একটা শর্তে। আমি বললাম, কি শর্ত? নিশি বলল, তুমি যদি এখনই আমাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যাও। আমি আর দেরি করলাম না, এক ঝটকায় নিশিকে কোলে তুলে নিলাম। নিশি চমকে উঠে বলল, আরে আরে সত্যি নাকি? আমি তো মজা করছি। আমি বললাম, শর্ত তো তোমার, এখন তোমাকেই ভোগ করতে হবে। নিশি বলল, এই দীপু ছাড়ো, কেউ দেখে ফেলবে। আমি বললাম, দেখুক না, আমরা তো হালাল স্বামী স্ত্রী। বলেই আমি ওকে কোলে করে নিয়েই ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। নিশি আমার গলায় হাত রেখে মুখটা লুকিয়ে বলল, ভালোবাসি তোমায়। আমার ঠোঁটে এক টুকরো হাসি নিয়ে আমিও বললাম, আমিও তোমায় ভালোবাসি আমার গ্রামের পিচ্চি মহারানী। তারপর নিশির সাথে দুষ্টু মিষ্টি প্রেমের খুনছুটিতে গোসলটা সেরে নিলাম। সন্ধ্যার সময় নিশির সাথে উঠোনের দোলনায় বসে আছি। হঠাৎ আকাশটা ঘন মেঘ করে আসলো, ছাতে দমকা হাওয়া, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হবে। ফোনের ক্যালেন্ডারের পাতায় চোখ বুলিয়ে দেখলাম আজ আষাঢ় মাসের 16 তারিখ, মানে বর্ষাকাল। বৃষ্টি তো হবেই। বলতে না বলতে ঝিরঝির করে বৃষ্টির ফোঁটা গায়ে এসে পড়লো। তাই নিশিকে বললাম, নিশি বৃষ্টি শুরু হবে, চলো রুমে যাই। নিশি বলল, না। আমি বললাম, কেন? নিশি বলল, আমি আজকে বৃষ্টি বিলাস করব, আর আমার সাথে তুমিও করবে। আমি বললাম, না, এ অবস্থায় তোমার বৃষ্টি বিলাস করতে হবে না, ঠান্ডা লেগে যাবে। নিশি বলল, না আমি করব। বলে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। আমি ওর কান্না দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। কিছুক্ষণ পর আমি বললাম, আচ্ছা ঠিক আছে করো। বলার সাথে সাথে এক নিমিষেই কান্না থেমে গেল নিশির, আর মুখে হাসির রেশ ফুটে উঠলো। মেয়ে মানুষকে আসলেই বোঝা বড় দায়, কখন কোন এক্সপ্রেশন দিতে হয় সবকিছু রেডি করা থাকে মনে। তারপর নিশি আমার কাছে এসে দুই গাল ধরে বলল, থ্যাংক ইউ আমার কিউট জামাই। আমি বললাম, হইছে, বৃষ্টি বিলাস করবে কিন্তু শুধু 5 মিনিট। নিশি বলল, ওকে। বৃষ্টি তখন একটু একটু করে বেড়েই চলেছে। বাতাসে ভেসে আসা কাঁচা মাটির গন্ধ নিশির চুলে মিশে এক অপার্থিক সৌন্দর্য তৈরি করেছে। আমি আর নিশি উঠানের মাঝে দাঁড়িয়ে, নিশি হাত দুটো ছড়িয়ে দিয়ে ঘুরতে লাগলো বৃষ্টির মাঝে, তার শাড়ির আঁচল উড়ছে হাওয়ায়। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে, মনে হচ্ছে জানো প্রকৃতি নিজেই প্রেমে পড়েছে এই গ্রামের মেয়েটার। নিশি বলল, ভাইয়া দেখো না, আমি যেন ওই আকাশটা রানী হয়ে গেছি না? আমি হেসে এগিয়ে গিয়ে ওর হাতটা ধরে বললাম, শুধু আকাশ না, আমি নিজেই তোমার রাজ্যের রাজা হতে চাই আজীবন। নিশি আমার বুকে এসে ঠেকলো, আমি ওকে জড়িয়ে ধরলাম। ভিজা গায়ের স্পর্শে একটা শিহরণ খেয়ে গেল আমার শরীরে। নিশি ফিসফিস করে বলল, এইরকম বৃষ্টিতে একসাথে ভিজতে পারবো ভাবিনি কোনোদিন। আমি বললাম, আমার পিচ্চি মহারানীর স্বপ্ন কিনা পূরণ করে থাকতে পারি। নিশি হেসে বলল, দীপু ভাইয়া অনেক ভালোবাসি তোমায়। আমি বললাম, আমি ওরে পাগলি। আমি হঠাৎ করে ওকে ঘুরিয়ে নিলাম নিজের চারপাশে। বৃষ্টির ফোঁটাগুলো যেন ওর খিলখিল হাসির তালে তালে নাচতে শুরু করলো। তারপর আমি ওর কপালে একটা চুমু দিলাম। নিশি চোখ বন্ধ করে বলল, এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। আমি বললাম, শেষ হবে না যতক্ষণ আমি আছি। তোমার সব মুহূর্তকে করে তুলবো গল্পের মতো। ও আমার বুকের মাঝে মাথা রেখে দাঁড়িয়ে রইল। আমরা দুজন দাঁড়িয়ে আছি ঝুম বৃষ্টির ভেতর, নিঃশব্দে, কেবল হৃদয়ের শব্দে কথা বলছি। আকাশে বিদ্যুৎ একবার চকচক করে উঠলো, আর আমি ওর কানে কানে বললাম, নিশি তুমি জানো এই বৃষ্টিতে আজ আমি শুধু তোমার ভালোবাসার গন্ধ পাচ্ছি। নিশি লজ্জা পেয়ে আমার বুকের কাছে মুখটা লুকিয়ে ফেললো। আমি ওর কপালে হাত বুলিয়ে দিয়ে বললাম, চলো এবার, শরীর খারাপ করবে। নিশি বলল, আচ্ছা ঠিক আছে, আজকে বৃষ্টির স্মৃতি হয়ে থাকবে আজীবন। আমি ওর ভেজা আঙ্গুল ধরে ধীরে ধীরে ঘরে ফিরলাম। পিছনে পড়ে রইল আষাঢ়ের ঝুম বৃষ্টি আর আমাদের হৃদয়ের ভালোবাসার ভেজা সন্ধ্যা। রুমে আসতেই আব্বু আম্মু চাচ্চু চাচি সবাই গল্প করছিল। আমাদের দেখে চাচি বলল, আরে তোমরা কি একেবারে গোসল ছেড়ে এলে নাকি বৃষ্টির পানিতে? নিশি লজ্জায় মাথায় মুখ নিয়ে বলল, না মানে একটু ভিজে ফেলেছিলাম আর কি।
চাচ্চু বলল, এইটুকু বয়সে এমন বৃষ্টি প্রেম, সাবধান, ঠান্ডা লেগে গেলে পরে কিন্তু আমরা বকবো নিশি। আম্মু বলল, যাও তোমরা আগে চেঞ্জ করে আসো, গায়ে ভেজা কাপড় নিয়ে বসে থেকো না। আমরা দুজন একসাথে মাথা নাড়িয়ে ঘরের ভিতরে চলে আসলাম। নিশি আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো, চোখে তখনও সেই বৃষ্টির আনন্দের ঝিলিক। আমি তার দিকে এগিয়ে গিয়ে ওর কাঁধে হালকা হাত রাখলাম। আমি বললাম, কি আমার পিচ্চি রানী, শরীরটা কাঁপছে যে? নিশি বলল, ইস, একটু ঠান্ডা লেগে গেছে বোধহয়। আমি বললাম, কি মিললো তো? বললাম, ভিজতে হবে না, দাঁড়াও এখনই তোমাকে আরেকটা জামা দিচ্ছি, আগে চুলটা মুছে নাও। আমি আলনা থেকে ওর একটা শাড়ি আর তোয়ালে এনে দিতেই নিশি লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিল। তারপর বলল, তুমি না গেলে আমি চেঞ্জ করব না। আমি বললাম, আচ্ছা আচ্ছা, আমি জানালার পাশে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি করো। ও জামা পাল্টে আসলো। ওর গায়ে হালকা গোলাপি রঙের শাড়িটা যেন আরো এক পরি করে তুলেছে ওকে। আমি চেয়ে থাকলাম কিছুক্ষণ, কিছু বলতে চেয়েও বলতে পারলাম না। নিশি এসে আমার সামনে দাঁড়ালো আর বলল, কি দেখছো এভাবে? আমি বললাম, দেখছি আমার ঘরের পিচ্চি মহারানীটা দিনকে দিন কেমন পরীর মতো হয়ে যাচ্ছে। নিশি বলল, এত মিষ্টি কথা বলো কেন দীপু ভাইয়া? আমি তো পাগল হয়ে যাই। আমি ওর হাতটা নিজের হাতে নিয়ে বললাম, তুমি তো আমার হৃদয়ের পাগল রানী, তোমাকে না দেখলে আমার দিনই শুরু হয় না। নিশি হঠাৎ জড়িয়ে ধরলো আমাকে, ওর বুকের স্পন্দন আমি স্পষ্ট অনুভব করছিলাম। নিশি বলল, আজ একটা গান গাবে আমার জন্য? আমি বললাম, গান এখন? নিশি বলল, হ্যাঁ, বৃষ্টির রাতে তোমার কণ্ঠ শুনতে খুব ইচ্ছে করছে। আমি মুচকে হেসে ওর কপালে চুমু খেয়ে গাইতে শুরু করলাম খুব নিচু গলায়, তোমায় হিদমাজারে রাখবো, ছায়ার মতো পাশে থাকবো। নিশির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। আমি গান থেমে ওর পাশে গিয়ে বললাম, কি হলো, কান্না করছো কেন? নিশি বলল, জানো, আমার জীবনে যতটা ভালোবাসা স্বপ্নে দেখেছিলাম তার চেয়ে অনেক বেশি তুমি দিচ্ছ। আমি ভয় পাই দীপু ভাইয়া, এত সুখ কি সত্যি হয়? আমি ওর চোখ মুছে দিয়ে বললাম, ভয় পেও না আমার মনের রানী, আমি আছি তো। এই ভালোবাসা, এই সময়, এই অনুভূতিগুলোই আমাদের জীবনের আসল গল্প হবে। নিশি আমার কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, আজকের রাতটা শুধু আমাদের হোক, বাইরের পৃথিবী যেন থেমে যায় এই মুহূর্তে। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, থেমে যাবে, কারণ আজকের বৃষ্টির রাতটা শুধু আমাদের ভালোবাসার জন্য এসেছে। বাতির স্নিগ্ধ আলোয় নিশির চোখে ঝিলিক খেলে গেল, ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে চলে আসলো। আমি সময়টাকে থামিয়ে দিতে চাইলাম, যেন এই মুহূর্তটা চিরদিনের জন্য থেমে যায়। এমন সময় রাতের খাবারের জন্য ডেকে গেল, সবাই একসাথে খাচ্ছি। হঠাৎ আমি বলে উঠলাম, আমি একটা কথা বলতে চাই। সবাই একসাথে আমার দিকে তাকালো। আব্বু চোখ শুরু করে বললেন, কি ব্যাপার রে, এত সিরিয়াস ভাব, কিছু হয়েছে নাকি? আমি বললাম, আরে না, কিছু হয়নি, বরং অনেক ভালো একটা খবর আছে। আম্মু বলল, কি? আমি বললাম, রাইসা ফোন করেছিল আজকে। চাচি বলল, আরে সেই মেয়েটা না, যে তোমাকে ভুল বুঝেছিল, আবার পরে বন্ধু হয়ে গেছে, পরে খুব সাহায্য করেছিল। নিশি বলল, সেই রাইসা। ওর বাবা মা, এমনকি ওদের বাসার কাছের রিক্সাওয়ালা চাচা আর চাচিও আসছে, যে ছিল দীপু ভাইয়ার জীবনের এক সময়কার বড় আশ্রয়। আম্মু বলল, হ্যাঁ, সব মনে আছে। কতদিন পর খোঁজ আসলো ওদের। কি বললো রাইসা? আমি বললাম, ওরা সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে আসতে চায় কিছুদিনের জন্য বেড়াতে, আর আমাদের সার্টিফিকেট গুলো আনবে সাথে করে। চাচ্চু বলল, খুব ভালো খবর, যারা তোমাদের দুঃসময়ে পাশে ছিল তাদের এখানে আনলে তো বাড়ির সৌন্দর্যই বেড়ে যাবে। আম্মু বলল, হ্যাঁ বৌমা, তুমি রাজি তো? নিশি মুচকে এসে বলল, রাজি না হওয়ার কোনো কারণই নেই আম্মু, ওরা আসলে খুব ভালো লাগবে, আবার দেখা হবে ওদের সাথে, অনেক গল্প জমে আছে। চাচি বলল, আর রিক্সাওয়ালা চাচা চাচি, ওদের কথা এখনো মনে আছে তোমার? আমি বললাম, মনে থাকবে না কেন চাচি, আমি যখন আশ্রয়হীন ছিলাম তখন রিক্সাওয়ালা চাচাই আমার দিকে এগিয়ে এসেছিল, ওদের ঘরেই আশ্রয় নিয়েছিলাম, সেই কৃতজ্ঞতা কোনোদিন ভোলা যায় না। ওদের আসতে বলেছি বিশেষ করে, আমি চাই ওরা আমাদের বাড়িতে পরিবারের মতোই থাকুক। আব্বু বলল, খুব ভালো করেছিস দীপু, আমরা সবাই একসাথে মিলে ওদের আপ্যায়ন করব। আমাদের বাড়ি ছোট হলেও ভালোবাসার অভাব হবে না। চাচ্চু বলল, ঠিক বলছো ভাই, এইবার গ্রামের হাওয়া বদলাবে, বাইরের লোকজন এলে আমরাও নতুন করে গ্রামটাকে উপভোগ করতে পারবো। নিশি বলল, আমি খুশি হয়েছি সবচেয়ে বেশি, কারণ ওরা আমাদের জীবনের একটা সুন্দর অধ্যায়ের সাক্ষী, আবার সেই মানুষগুলো আমাদের পাশে থাকবে, এই ভাবনাটা খুব স্পেশাল। আমি নিশির দিকে তাকিয়ে হাসলাম, ওর চোখে আনন্দের ঝিলিক। আমার কাঁধে হেলান দিয়ে ও ফিসফিস করে বলল, দীপু ভাইয়া, তুমি সত্যি ভীষণ স্পেশাল, এত মানুষকে মনে রাখো, এত কেয়ার করো, এই জিনিসটাই তোমাকে আলাদা করে তোলে।
আমি বললাম, আর তুই আমার জীবনের সেই স্পেশাল অধ্যায়, যেটা আমি বারবার পড়ে যেতে চাই। আম্মু খাওয়া শেষে বললেন, ঠিক আছে, ওরা কবে আসবে জানালে আগে থেকেই ঘরদোর গুছিয়ে রাখবো, ভালোভাবে যাতে থাকতে পারে। আমি বললাম, রাইসা বলেছে ওরা তারিখ ঠিক করে জানাবে, তখনই জানিয়ে দিব সবার। চাচি তখন হেসে বললেন, ঠিক আছে, তখন আমি নিজে হাতেই রান্না করব, দেখি ওদের মুখে একবার হাসি ফোটাতে পারি কিনা। সবার মুখে তখন একরাশ আনন্দ। গ্রামের সেই খোলামেলা উঠোন যেন আরো আপন হয়ে উঠলো। আমি মনে মনে ভাবলাম, এই মানুষগুলোর ভালোবাসায় আমি ধন্য। আর এই বাড়িটাই আমার সবচেয়ে বড় রাজ্য, যেখানে আমার রানী আছে, পরিবার আছে, আর আছে আরো কিছু অচেনা ছায়া, যারা হয়ে উঠবে আমাদের আপন মানুষ। খাওয়া শেষে আমি আর নিশি বাইরে এলাম। রাত তখন অনেকটা নেমে এসেছে, চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার একটানা ডাক আর দূরের বাঁশবাগানের পাতা খসখসে শব্দ। মনে হচ্ছিল যেন প্রকৃতির নিজস্ব ভালোবাসার গান। আমি আর নিশি উঠোনে পাটি পেতে বসে আছি। ঘরের ভিতর সবাই নিজেদের কাজে ব্যস্ত। আম্মু চাচি পরদিন রান্নাঘর নিয়ে কথা বলছে, চাচ্চু আর আব্বু গাছপালা আর অতিথিদের ঘর গোছানো নিয়ে আলোচনা করছে। নিশি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে, ওর চুল এলোমেলো হাওয়ায় উড়ে এসে আমার গালে লাগছে। আমি ওর দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ, মনে হলো সময় থেমে গেছে। আমি বললাম, কি দেখছো আকাশে? নিশি বলল, চাঁদটা দেখো না দীপু ভাইয়া, মনে হচ্ছে এটাও আমাদের কথা শুনছে। আজকের রাতটা অনেক শান্ত, তাই না? আমি নিশির হাতটা ধরলাম, একটুও না কাঁপিয়ে গভীর মমতায় বললাম, আজকের রাতটা শুধু শান্ত না নিশি, আজকের রাতটা আমাদের। তুমি পাশে আছো তাই সবকিছু যেন পরিপূর্ণ লাগছে। নিশি কিছু না বলে চুপ করে বসে থাকলো, তারপর একটু ঝুঁকে আমার কাঁধে মাথা রাখলো। ওর কপালের উষ্ণতা আমার গায়ে লাগলো, বুকের ভেতরটা অদ্ভুত ভালোবাসায় ভরে উঠলো। নিশি বলল, জানো দীপু ভাইয়া, আমি সবসময় তোমাকে চাইতাম যে আমার এক একটা অনুভূতির পাশে বসে থাকবে এভাবে। আমি বললাম, আমি তোমার অনুভূতিগুলো শুধু বুঝি না নিশি, আমি সেগুলো ভালোবাসি। হঠাৎ নিশি উঠে দাঁড়ালো, হাতে থাকা ওড়নাটা একপাশে ছুঁড়ে ফেলে ঘরের দিকে ছুটে গেল। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, নিশি কি হলো হঠাৎ? ও দাঁড়িয়ে ঘুরে তাকালো, চোখের জল টলমল করছে, কিন্তু ওটা দুঃখের জল না, ভালোবাসার অতিরিক্ত আবেগে জমা হওয়া আনন্দের জল। আমি বললাম, কি হলো নিশি, কাঁদছো কেন? নিশি বলল, কাঁদতে চাই না দীপু ভাইয়া, আজ খুব খুশি আমি, তোমার জন্যই সব, এত আপন তুমি আমার। আমি ঠিক করেছিলাম আজকে তোমাকে একটা কথা বলবো। আমি উঠে গিয়ে ওর সামনে দাঁড়ালাম, ও মাথা নিচু করে রাখলো। আমি বললাম, তাহলে বলো নিশি, আমি শুনবো, যতবার বলো ততবার শুনবো। নিশি এক ধাপ সামনে এগিয়ে এসে আমার গলায় হাত রাখলো, চোখ তুলে বলল, আমি তোমাকে ভালোবাসি দীপু ভাইয়া, তোমাকে ছাড়া কোনো ভবিষ্যৎ কল্পনাও করতে পারি না। আমি নিশিকে একটুও দেরি না করে নিজের বুকে টেনে নিলাম। আমি তো অনেক আগেই তোমার হয়ে গেছি নিশি, তুমি শুধু বলনি বলে আমি চুপ ছিলাম, কিন্তু এখন এই মুহূর্ত থেকে আমি শুধু তোমার। রাতের আকাশটা যেন হঠাৎ করে আরো পরিষ্কার হয়ে উঠলো, চাঁদটা একটু নিচে নেমে এলো যেন আমাদের সাক্ষী হতে। বাতাসে গন্ধ মিশে গেল নিশির চুলের সুবাসে। তারপর রুমে গিয়ে আমি আর নিশি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, রুমে বসে আছি। হঠাৎ রাইসার ফোন ফোন রিসিভ করতেই আমি বললাম, হ্যালো। রাইসা বলল, দীপু গুড নিউজ। আমি বললাম, কি নিউজ রাইসা? রাইসা বলল, আমরা সবাই গ্রামে আসছি আগামী শুক্রবার, আব্বু আম্মু রিক্সাওয়ালা চাচা চাচি পুরো টিম। আমি বললাম, ও সত্যি নাকি? তাহলে তো বাড়ি জমজমাট হয়ে যাবে। রাইসা বলল, সত্যি। আব্বু বলেছে গ্রামের সেই মাটির ঘ্রাণ, পুকুর পাড়ের সেই বিকেল সব যেন আবার নিজের করে নিতে চাই। আমি কখনো যাইনি, নতুন করে অভিজ্ঞতা হবে। আমি বললাম, আসো, আশা করি খারাপ লাগবে না। রাইসা বলল, ওকে, তাহলে দেখা হচ্ছে শুক্রবার। আমি বললাম, ওকে। আমি ফোনটা কেটে দিয়ে নিশির দিকে তাকালাম। ও তখন আমার পাশে চুপচাপ বসে আছে, চোখে মুখে আলতো একটা হাসি। আমি বললাম, শুনলে নিশি, রাইসা সবাইকে নিয়ে শুক্রবার আসছে আমাদের বাড়িতে। নিশি একটু চমকে তাকালো, তারপর ধীরে হেসে বলল, তাই নাকি? তাহলে তো আব্বু আম্মুকে জানাতে হবে। তবে আমার তো এখন থেকে অনেক এক্সাইটমেন্ট। আমি কিন্তু ওদের জন্য নিজ হাতে পায়েস রান্না করব। আমি মুগ্ধ হয়ে নিশির দিকে তাকিয়ে রইলাম। এমন একটা মেয়ে যে নিজের মনে সবটুকু উজাড় করে দেয় সবার জন্য, এমন করে ভালোবাসে। আমি ওর হাতটা আবার নিজের হাতে নিলাম।
আমি বললাম, তুমি জানো নিশি, তুমি শুধু আমার ভালোবাসা না, তুমি আমার ঘর, আমার শান্তি, আমার পৃথিবী। নিশি লাজুক ভাবে হেসে মাথা নিচু করে ফেললো। হঠাৎ হাওয়ার দোলা এসে নিশির চুলগুলো এলোমেলো করে দিল। আমি ওর এক পাশে চুলটা কানে গুজে দিতে দিতে বললাম, এই চুলগুলো নিয়ে আমি কখনো ক্লান্ত হই না জানো, প্রতিদিন তোমাকে নতুন করে ভালোবাসি। নিশি আমার দিকে চেয়ে বলল, আমাকে নিয়ে কি ভাবো তুমি? আমি একটু থেমে বললাম, আমি ভাবি তুমি একজন যাকে পেলে জীবনটা ধন্য হয়। আমার জীবনের প্রতিটা ভোর যেন তোমাকে দিয়ে শুরু হয়। নিশি চোখ বন্ধ করে আমার বুকের সঙ্গে হেলান দিয়ে বলল, দীপু ভাইয়া, যদি পারো কোনোদিন আমাকে ছেড়ে যেও না। আমি নিশির কপালে একটা নরম চুমু এঁকে দিয়ে বললাম, আমি কখনোই যাব না নিশি, আমি শুধু তোমার সারা জীবন। আকাশের তারাগুলো যেন আরো ঝলমলে হয়ে উঠলো। দূর থেকে আবার ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, কিন্তু এখন সেই ডাকটাও যেন এক অভিমানহীন প্রেমের সুরে মিশে গেছে। শুক্রবার সকাল থেকেই বাড়িতে একটা উৎসব উৎসব ভাব। রান্নাঘরে চাচি আর মা ব্যস্ত। নিশি নিজের হাতে পায়েস বানাতে শুরু করেছে। আমি, আব্বু আর চাচ্চু বারবার গেটের দিকে তাকাচ্ছি। রাশেদের গাড়ি আসতে দেরি হচ্ছে। ঠিক তখনই দূর থেকে গেটের সামনে একটা মাইক্রোবাস এসে দাঁড়ালো। আমি ছুটে গিয়ে দেখলাম রায়সা, আঙ্কেল, আন্টি, রিক্সাওয়ালা, চাচা, চাচি সবাই নেমে পড়েছে। আমি ওনাদের দেখেই বললাম, আসসালামু আলাইকুম। আঙ্কেল আর চাচা বলল, ওয়ালাইকুম আসসালাম। রায়সা হেসে বলল, কেমন আছো? আমি বললাম, ভালো, তুমি? রায়সা বলল, ভালো। নিশি কোথায়? আমি বললাম, রান্নাঘরে, তোমরা আসবে বলে ও পায়েস রান্না করছে। রায়সা বলল, বাহ। আমি বললাম, তোমরা আসছো বলেই গ্রামটা যেন আবার বেঁচে উঠেছে। আঙ্কেল গম্ভীর ভঙ্গিতে চারপাশে তাকিয়ে বললেন, আহ, এই গন্ধটা, মাটির গন্ধ। কতদিন পরে যেন আবার নিজের শেকড়ের খোঁজ পেলাম। নিশি সবার জন্য ঠান্ডা পানি নিয়ে আসলো। তার মুখে আন্তরিক হাসি, চোখে এক অদ্ভুত প্রশান্তি। আন্টি তাকে জড়িয়ে ধরে বললেন, তুই তো একেবারে গ্রাম্য বউ হয়ে গেছিস। নিশি বলল, আন্টি, আজ আপনাদের জন্য পায়েস রেঁধেছি আমি। আমি রিক্সাওয়ালা চাচার দিকে এগিয়ে গেলাম। উনি চুপচাপ আমার দিকে তাকিয়েছিলেন, যেন অনেক কথা জমে আছে চোখে। আমি বললাম, চাচা, এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? আমাদের গ্রামটা কি পছন্দ হয়নি? চাচা আমার হাতটা শক্ত করে ধরলেন, গলা কাপা কাপা কণ্ঠে বললেন, এগুলো কি বলো বাপজান? কতদিন পর তোমায় দেখলাম। তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো, এই চোখে দেখা যে কি শান্তি লাগছে। আমি বললাম, চাচা, আপনার সেই সাহায্য ভুলিনি। আপনি না থাকলে হয়তো আমি আজ এখানে থাকতাম না। আপনি শুধু একজন রিক্সাওয়ালা না, আমার অভিভাবক ছিলেন ঢাকায়। আমরা দুজনেই চোখের জল গোপন করার চেষ্টা করলাম। পাশে দাঁড়িয়ে থাকা রায়সা মোবাইলে ভিডিও করছে আর বলল, রায়সা বলল, এই অংশটা আমার মুভির সবচেয়ে ইমোশনাল সিন হবে। টাইটেল হবে, যার হৃদয়ে জায়গা তার কাছে ঠিকানা লাগে না। রায়সার কথায় আমরা সবাই হেসে উঠলাম। আব্বু, আম্মু, চাচা, চাচি সবাই তাদের সাথে পরিচয় করিয়ে নিল। বিকেলে সবাই উঠোনে বসে গ্রামের ঐতিহ্য, অতিথিয়তা উপভোগ করছে। চুলায় ধীরে ধীরে হাঁড়িতে ভাত ফুটছে, পাশে শুকনা কাঠের ধোয়া। এমন সময় আব্বু বলে উঠলো, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবাই আব্বুর দিকে তাকিয়ে রইলাম। তখন আব্বু বলে উঠলো, আমরা তো সবাই জানি নিশি মামুনি প্রেগনেন্ট, তাই না? সবাই বলল, হ্যাঁ। আব্বু বলল, তো সেই উপলক্ষে বাসায় একটা অনুষ্ঠান করতে চাচ্ছি। সব আত্মীয় স্বজন দাওয়াত করে এনে খাওয়াবো, আর ইনারা তো আছেই, কেমন হয়? চাচ্চু বলল, খুব ভালো আইডিয়া ভাইজান। আম্মু বলল, আমার মনের কথা বলছো। আব্বু বলল, তাহলে 2 দিন পর অনুষ্ঠানের ডেট ফিক্সড করি। চাচ্চু বলল, ওকে। তারপর যে যার মতো আড্ডা দিতে লাগলো। নিশি আমার কাছে এসে বসলো। আমি, রায়সা, নিশি অনেকক্ষণ আড্ডা দিলাম। পরের দিন সকালবেলা রায়সা আমাকে বলল, দীপু। আমি বললাম, বলো। রায়সা বলল, আমাকে তোমাদের গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। বলেই আমি নিশিকে বলে রায়সাকে নিয়ে গ্রাম ঘুরতে বের হলাম। যদিও নিশি যেতে না দেওয়ার পক্ষেই, কিন্তু মুখে কিছুই প্রকাশ করেনি। রায়সা আর আমি পাশাপাশি হাঁটছি, কাঁধে কাঁধ ছুঁয়ে যাচ্ছে হালকা ভাবে, গা ঘেঁষে হেঁটে যাচ্ছে রায়সা। কেমন যেন অন্যরকম অনুভূতি অনুভব করছি। চারপাশে ধান ক্ষেতের সবুজে সবকিছু যেন থেমে আছে, শুধু আমি আর রায়সা হাঁটছি নিঃশব্দে। রায়সা হঠাৎ থেমে গিয়ে বলল, জানো, তোমাদের গ্রামটা যেন কোনো এক গল্পের পাতা থেকে উঠে আসা। আমি বললাম, গল্প শুনতে ভালোবাসো নাকি? রায়সা বলল, ভালোবাসি, তবে বাস্তবের গল্পগুলোই আসলে সবচেয়ে বেশি ছুঁয়ে যায়। আমি তাকিয়ে দেখি ওর চোখে এক অদ্ভুত কোমলতা। শহরের মেয়ে, কিন্তু এই গ্রামের আলো বাতাসে ও যেন বদলে যাচ্ছে
একটু একটু করে। আমি বললাম, এই গ্রামের প্রতিটা গাছ, প্রতিটা পাখির ডাকেও একটা গল্প আছে রাইসা, শুনে বোঝার কান চাই। রাইসা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো। আমি একটু অস্বস্তিতে মুখ ঘুরিয়ে ফেললাম। তখন ও হঠাৎ আমার হাতটা ধরে বলল, দীপু, যদি বলি আমি তোমার পাশে এমন করে সারা জীবন হাঁটতে চাই, বিশ্বাস করবে? আমি চমকে তাকালাম ওর দিকে। ওর চোখে কোনো দুষ্টমি নেই, কোনো খেলা নেই, শুধু গভীর এক সত্য। আমি বললাম, রাইসা, তুমি এগুলো কি বলছো? পাগল হয়ে গেলে নাকি? তুমি আমার বন্ধু আর নিশি আমার ওয়াইফ। আমি এখন নিশির পেটে আগন্তুক বাচ্চাটার বাবা। কিভাবে এগুলো কথা বলছো? রাইসা বলল, সম্পর্কের গুন্ডি অনেক কিছুই ঠিক করে, কিন্তু হৃদয়ের টান কে থামাতে পারে বলো? তুমি তো জানো আমি তোমাকে কলেজ লাইফ থেকেই ভালোবাসি, আর এখানে আসার পর থেকে সেই অনুভূতিটা আটকাতে পারলাম না, তাই বলেই দিলাম। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি রাইসার দিকে। এমন একটা মুহূর্তে এমন একটা স্বীকারোক্তি, মাথার ভিতর যেন ঝড় বয়ে যাচ্ছে। আমি বললাম, রাইসা, তুমি বুঝতেছো না তুমি কি বলছো। আমি এখন একটা সংসারের অংশ, একটা ভবিষ্যতের দায়িত্ব আমার কাঁধে। তুমি আমার পুরনো বন্ধু, তোমার এই অনুভবটা হয়তো একতরফা, কিন্তু আমি। রাইসা হঠাৎ মুখে আঙ্গুল দিয়ে আমাকে থামিয়ে দিল। রাইসা বলল, আমি জানি তুমি কি বলতে চাও দীপু। আমি কোনো অনুচিত দাবি করিনি, শুধু নিজের ভালোবাসাটা স্বীকার করলাম। আমি জানি তুমি কার, জানি তুমি কার সঙ্গে সুখে আছো। তবু একটা মনের কথা চেপে রাখা বড় কষ্টের। তার চোখে পানি চিকচিক করছে। আমি কিছু বলার আগেই সে মুখ ঘুরিয়ে হাঁটতে শুরু করলো। আমি কিছুটা দুঃখ, কিছুটা অপরাধ বোধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। পিছন থেকে তাকিয়ে দেখলাম রাইসার চলার ভঙ্গিও এখন আর কোনো ছন্দ নেই, কেমন যেন ভেঙে পড়েছে সে। কিছুক্ষণ গ্রামটা ঘুরে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে আসার পর আমি চুপচাপ হয়ে গিয়েছি। ভিতরে ভিতরে একটা অদ্ভুত টানপোড়েন কাজ করছিল। রাইসার কথাগুলো বারবার কানে বাজছে। আমি জানিও আমাকে সত্যি ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার জায়গা নেই এখন আমার জীবনে। নিশি আমার স্ত্রী, আমাদের একটা ভবিষ্যৎ, একটা সন্তান। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, সূর্য তখন ডুবে যাচ্ছে, গ্রামের আকাশে লালচে আভা। এমন সময় নিশি এসে পাশে দাঁড়ালো। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ বলল, তুমি ঠিক আছো তো দীপু ভাইয়া? আজকে একটু চুপচাপ মনে হচ্ছে। আমি মুখে হাসি আনার চেষ্টা করলাম আর বললাম, হ্যাঁ ঠিক আছি, একটু ক্লান্ত। নিশি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমার কাঁধে মাথা রেখে বলল, জানো, মা হওয়ার অনুভূতিটা কেমন যেন অলৌকিক। মনে হয় বুকে একটা নতুন পৃথিবী গড়ে উঠেছে। ওর কথায় আমার বুকে কেমন যেন ভরে উঠলো। আমি হাতটা ওর মাথায় রাখলাম। একটা শান্তি খুঁজে পেলাম ওর সেই মায়াময় মুখে। রাতে সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, বাড়ির উঠোনে বাতি লাগানো হচ্ছে, রান্নার তালিকা তৈরি হচ্ছে, অথচ আমার ভিতরে এক অদৃশ্য দ্বন্দ্ব। রাইসা আর আমি মুখোমুখি হচ্ছি না, অথচ চোখে চোখ পড়ছে প্রায়ই। আর তার সেই চোখে অজস্র অজানা কথা, অপূর্ণ বাসনা। রাত গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মোবাইলে একটা মেসেজ এলো। মেসেজটা ছিল রাইসার। রাইসা বলল, ভালোবাসা যদি ভুল হয় তবে ভুলের মধ্যেই আমি বাঁচতে চাই, কিন্তু বিশ্বাস করো আমি কখনো তোমার সংসার ভাঙার কথা ভাবিনি। তোমায় হারিয়ে ফেলবো জেনেও ভালোবেসেছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে মেসেজটা নিশি পড়ে ফেললো। মেসেজটা পড়ে নিশির বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। মনে হলো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রাত যত গভীর হচ্ছে, নিশির চোখ থেকে ততই ঘুম উধাও হচ্ছে। চারপাশ নিঃশব্দ, নিশির চোখে ঘুম নেই, পাশে আমি গভীর ঘুমে তলিয়ে আছি। মোবাইলের আলোয় বারবার রাইসার মেসেজটা পড়ছে। নিশির চোখে পানি, বুকের ভেতরটা ধকধক করছে। নিশি নিজেই নিজেকে বলতে লাগলো, তুমি কখনোই আমার ছিলে না দীপু ভাইয়া, আমি তাহলে কার আশায় বাঁচছি? পরের দিন সকালবেলায় আমি অনুষ্ঠানের জন্য যথারীতি ব্যস্ত। সব আত্মীয় স্বজন এসে পড়েছে, কিন্তু নিশির চোখে ক্লান্তি, কথাবার্তায় এক অদ্ভুত শীতলতা। সে কিছু বলেনি, কিন্তু ওর চোখ বলছে অনেক কিছু। সন্ধ্যাবেলায় সবাই খাওয়া দাওয়া করে অনেকেই চলে গেছে, সবাই আড্ডা দিতেছে। রাইসা দেখি একা একা দাঁড়িয়ে আছে বাইরের উঠানে। আমিও কিছুটা অস্বস্তিতে ছিলাম, তবুও এগিয়ে গেলাম। তারপর বললাম, রাইসা, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? রাইসা হেসে উত্তর দিল, কিছু না, এমনিতেই ভালো লাগছে না। বলেই রাইসা ভিতরে আসলো, কিন্তু পা হঠাৎ স্লিপ করে রাইসা প্রায় পড়ে যাচ্ছিল। আমি ঝুঁকে গিয়ে ওকে ধরে ফেললাম। রাইসার দুহাত আমার গলায়, আমার হাত ওর কোমরে।
মুহূর্তটা যেন স্থির হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে নিশি এসে এটা দেখে ফেলে। আয়শা এক ঝটকায় সরে গেল। আমি পিছনে তাকিয়ে দেখি নিশির চোখ ফেটে জল গড়িয়ে পড়ছে। তারপর নিশি বলে উঠলো, এটাই তাহলে ক্লান্তি, তাই না দীপু ভাইয়া? আমি কিছু বলতে গেলাম, কিন্তু তার আগেই ও কিছু না শুনেই পিছন ফিরে চলে গেল। নিশি চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। চারপাশে যেন নিস্তব্ধ ঝড় বইছে। হৃদয়ের মধ্যে এক ধরনের ভীতি, অপরাধবোধ আর অজানা আশঙ্কা বাসা বেঁধেছে। রায়শা কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আমি সরি দীপু, আমি চাইনি এমন কিছু হোক। আমি মাথা নাড়ালাম আর বললাম, এটা আমার ভুল রায়শা, তোমার কোনো দোষ নেই। কথা শেষ করে আমি সোজা আমার ঘরের দিকে রওনা হলাম। নিশিকে সবকিছু ব্যাখ্যা করে বোঝানো দরকার, কিন্তু ঘরে ঢুকে দেখি বিছানা খালি, বালিশে পানি ভেজা, যেন কান্নার চিহ্ন রেখে গেছে। আমি চারপাশ খুঁজলাম, কেউ নেই। হঠাৎ বাইরের উঠোন থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। নিশি রান্নাঘরের পিছনে দাঁড়িয়ে কাঁদছে, তার মুখ লাল হয়ে গেছে কান্নায়। আমি এগিয়ে গেলাম, তারপর আস্তে করে নিশির কাঁধে হাত রেখে বললাম, নিশি প্লিজ শোনো, আমি সব বুঝিয়ে বলবো। যা দেখছো তা আসলে। পুরো কথা বলতে না দিয়ে নিশি আমার হাত তার কাঁধ থেকে ঝাড়ি দিয়ে ফেলে বলল, আর কিছু বলো না দীপু ভাইয়া, আর কিছু না। আমি তো এতদিন ধরে ভাবছিলাম তুমি শুধুই আমার, কিন্তু তুমি কখনোই আমার ছিলে না। আমি চুপ করে গেলাম। নিশি আবার কেঁদে উঠলো আর বলল, আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি, অথচ তোমার হৃদয়ে আমার জন্য কিছুই নেই। আমি কার আশায় বাঁচছি দীপু ভাইয়া? আমি ওর হাত ধরতে চাইলাম, কিন্তু নিশি হাত ছড়িয়ে নিল। আবার বলল, আজই আব্বু আম্মুকে সব বলবো, আমি কিছু লুকাবো না, আমি থাকবো না এখানে। নিশি দৌড়ে ভিতরে চলে গেল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। পরদিন সকালে আমার ঘুম ভাঙতে হঠাৎ দরজায় আঘাত পেয়ে দেখলাম আব্বু রেগে মেগে আমার দিকে আসছে আর বলছে, দরজা খোল, তুই মানুষ না জানোয়ার। বউ থাকতে অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠতা, লজ্জাও করলো না। কাছে এসে আব্বু একটা চর বসিয়ে দিল আমার গালে। আম্মু পাশে দাঁড়িয়ে অশ্রু সজল চোখে তাকিয়ে আছে। তারপর আব্বু আবার বলল, আমরা কিসের অভাব রেখেছি তোর জীবনে? মেয়েটা তোকে কতটা ভালোবাসে বুঝিস না? আমি বললাম, প্লিজ শোনো ব্যাপারটা। পুরোটা বলতে না দিয়ে আবার বলল, চুপ কর, এখনই তুই এই বাড়ি ছাড়। আমি আমার মেয়ের চোখের পানি মেনে নিতে পারবো না। তোর মতো চরিত্রহীন ছেলের জায়গায় ঘরে নেই। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। চারপাশ ঘিরে ফেলেছে অপমান, ব্যথা আর হঠাৎ নেমে আসে অন্ধকার। কোনো কিছু বোঝানোর সুযোগ পেলাম না। রায়শা দূর থেকে তাকিয়ে আছে। নিশি দাঁড়িয়ে, চোখে অশ্রু, তীব্র ঘৃণা আর গভীর কষ্টের মিশ্র। আঙ্কেলও রায়শাকে দুইটা থাপ্পড় দিল আর বলল, তোমাকে আমার বলতে এখন লজ্জাবোধ করছে। অপমান করতে খুব ভালো লাগে তাই না? তোমার জন্য একটা ছেলেকে আবার ঘরছাড়া হতে হচ্ছে। নিশির আব্বু আম্মু, মানে আমার চাচ্চু আর চাচি, কিছুই বলল না, শুধু মাথা নিচু করে আছে। আমি বললাম, চাচ্চু তুমি অন্তত আমাকে ভুল বোঝো না? কিন্তু তারাও কিছু বলল না। অবশেষে আমাকে বাসা থেকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেওয়া হলো। দুপুর গড়িয়ে গেছে। আমি বসে আছি রাস্তার ধারে একটা পুরনো গাছের নিচে। হাতে ছোট্ট একটা ব্যাগ, তাতে দুইটা শার্ট, একটা প্যান্ট আর কিছু কাগজপত্র। চোখের সামনে বারবার ভেসে উঠছে আব্বুর রাগান্বিত মুখ, আম্মুর কাঁদো কাঁদো চোখ আর নিশির সেই শেষ কথা, তুমি কখনোই আমার ছিলে না। আমার বুকটা যেন কেউ চেপে ধরছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জীবনে আবার এতটা একা লাগছে। মোবাইলে একটাও কল নেই, কেউ ফোন করেনি। দিন গড়িয়ে সন্ধ্যা নামলো। আমি তখন শহরের একটা বন্ধ বাস স্ট্যান্ডে বসে, পকেটে মাত্র 75 টাকা আর হাতে মোবাইল ফোন। হোটেল ঘর নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ক্ষুধা লাগছে। শেষবার খেয়েছিলাম সকালে 1 কাপ চা আর বিস্কুট। আমি কাছের একটা টং দোকানে গিয়ে বললাম, ভাই 20 টাকার বিস্কুট আর 1 কাপ চা দেন। দোকানদার বিস্কুট আর চা এগিয়ে দিল। আমি চুপচাপ খেয়ে নিলাম। চা ঠান্ডা, বিস্কুট শুকনো, তবুও এই মুহূর্তে এটাই যেন বিরিয়ানি। হঠাৎ মোবাইলে একটি নোটিফিকেশন এলো ফেসবুক থেকে। দেখলাম নিশিতার প্রোফাইল পিকচার পাল্টাছে। সাদা কালো একটা ছবি, ব্যাকগ্রাউন্ডে একটা ছোট্ট লেখা, ভরসা ভাঙলে মানুষ বদলে যায়, ভালোবাসা নয়। আমি ফ্রেমে জমে থাকা জল আটকে রাখতে পারলাম না। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তখনই সিদ্ধান্ত নিলাম আমি আবার ঢাকায় চলে যাব। কিন্তু এত টাকা কোথায় পাবো? হাতের দিকে তাকিয়ে ফোন দেখতে পেলাম। তাই আর দেরি না করে মোবাইল শপের দোকানে গিয়ে ফোনটা বিক্রি করে দিলাম। হাতে কিছু টাকা পেলাম। সেখান থেকে রাতেই ঢাকার জন্য বাসের টিকিট কাটলাম। এখন বাসের সিটে বসে আছি। এখন বারবার শুধু নিশির কথাই মনে পড়তে লাগলো। চোখের পানিও হার মানাতে পারলাম না। এভাবে বাসের মধ্যে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ঘুম ভাঙলো বাস কন্ডাক্টরের ডাকে। উনি বললেন, এই যে ভাইয়া উঠে পড়েন, আমরা ঢাকায় চলে আসছি। ভাইটির কথাই বাস থেকে নামলাম। কয়টা বাজে জানি না।
কোথায় যাব তাও জানি না, তাই একটা পার্কে চলে গেলাম। সারাদিন ওখানেই কাটালাম। রাতেও আমি ওই পার্কের বেঞ্চে বসে থাকলাম। বাতাসে হিম ছুঁয়ে আসে, শরীর কাঁপছে। মাথা নিচু করে আমি নিজেকেই শুধু প্রশ্ন করে যাচ্ছি, দীপু তুই কি সত্যি এতটা খারাপ? কিন্তু কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। রাতে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো ঠান্ডা হাওয়ার ঝাপটায়। পাশে এক বৃদ্ধ ভিক্ষুক বসে আছে। আমাকে দেখে বলল, বাবা তুমি কি নতুন ভিক্ষুক না বাড়ি হারিয়ে ফেলেছো? আমি হেসে ফেললাম আর বললাম, দুটোই। ভিক্ষুকটা মাথা নাড়িয়ে বলল, এই ঢাকা শহরটা এমনই বাবা, এখানে মানুষ নয়, সময়ই মানুষকে খেয়ে ফেলে। তারপর ওনার হাতে থাকা পলিথিন ব্যাগ থেকে একটা রুটি আমাকে দিল আর বলল, খাও, তুমি নতুন, তোমার খিদে বেশি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, কারণ সারাদিন অনেক ক্ষুধা ছিল। ওনার হাত থেকে নিয়ে গপ গপ করে খেয়ে ফেললাম। উনি আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সেই বৃদ্ধ ভিক্ষুকের দেওয়া রুটিটি খেয়ে আমি যেন আবার নতুন করে বেঁচে উঠলাম। মানুষের জীবনে কিছু ক্ষণিকের মমতা, অচেনা কারো ছোট্ট দয়া, এগুলোর দাম পৃথিবীর কোনো মুদ্রায় মাপা যায় না। উনি আমার মাথায় হাত রেখে বললেন, বাবা কখনো দমে যেও না, মানুষ একদিন ঠিকই নিজের জায়গায় ফিরে যায়, যদি মন ভালো থাকে। আমি শুধু মাথা নেড়ে রাজি হবার ভান করলাম, অথচ বুকের ভেতর তখনও ঝড় চলছে। তারপর পার্ক থেকে বের হয়ে ঢাকার রাস্তায় হেঁটে চললাম। মাথায় কোনো গন্তব্য নেই, শুধু চলছি, যেন কোথাও হারিয়ে যেতে চাই। বিকেলের দিকে এক পুরনো বন্ধুর কথা মনে পড়লো। ওর নাম সাগর। আগের বার ঢাকায় থাকতে ওর সাথে যোগাযোগ ছিল। ও ঢাকাতেই একটা দোকানে চাকরি করে, অনেক বছর যোগাযোগ নেই। কিন্তু তখন আর কিছু ভাবার সময় ছিল না। একটা পানের দোকান থেকে চেয়ে ফোন ব্যবহার করলাম। সাগরকে ফোন দিলাম। হ্যালো ভাই, আমি দীপু বলছি, চিনতে পারছিস? সাগর বলল, আরে দীপু, তুই কোথায়, কেমন আছিস? আমি বললাম, তুই এখন ঢাকায় আছিস তো? আমি একটু বিপদে আছি। সাগর একটু দেরি না করে বলল, দূরত্ব লোকেশন পাঠা, আমি আসছি। প্রায় আধা ঘন্টা পর সাগর এসে হাজির। আমাকে দেখে ওর চোখে অবাক ভাব। আমি যেন আর সেই দীপু নেই। ভাঙা চেহারা, কুঁচকে যাওয়া শার্ট, চোখের নিচে কালি। সাগর বলল, তুই তো একেবারে মরার মতো হয়ে গেছিস, কি হয়েছে বলতো? আমি কিছু বললাম না, শুধু চোখের জল টুপটুপ করে ঝরে পড়লো। সাগর আমার কাঁধে হাত রাখলো, কোনো প্রশ্ন করলো না। তারপর বলল, চল আগে আমার ম্যাচে চল। আর কোনো কথা না বলে আমি সাগরের সাথে ওর ম্যাচে চলে আসলাম। রাতে সাগরের ম্যাচে গিয়ে একটু ঘুমাতে পারলাম, কিন্তু ঘুমের মধ্যেও নিশির মুখ ভেসে উঠছে, তার সেই কথাগুলো, তুমি কখনোই আমার ছিলে না। ভোর রাতে ঘুম ভাঙলো এক স্বপ্নের মধ্য দিয়ে। আমি দেখলাম আমি আর নিশি আমাদের গ্রামের সেই পুরোনো মাঠে দাঁড়িয়ে আছি। নিশির হাতে একটা চিঠি, তাতে রক্ত লেগে আছে। সে বলছে, দীপু তুমি কেন ফিরে এলে? আমি তো তোমায় ভুলে গেছি। আমি চিৎকার করে উঠলাম, না, আমি তো এখনো ভালোবাসি। চোখ খুলে দেখি আমার কপালে ঘাম আর বুক ধকধক করছে। সাগর পাশে বসে আছে। ও চিন্তিত মুখে বলল, তোকে তো কাউন্সিলিং করাতে হবে ভাই, তুই একদম ডিপ্রেশনে চলে যাচ্ছিস। আমি হাসলাম, তবে ফেক হাসি, আর বললাম, আমি ঠিক আছি ভাই, শুধু একটা চাকরির দরকার, কোথাও কাজ জুটিয়ে দিবি প্লিজ। সাগর বলল, আমাদের দোকানে একজন হেল্পার দরকার, ছোট্ট একটা চায়ের দোকান, দিনে 12 ঘন্টা ডিউটি, বেতন সামান্য 3000 টাকা, পারবি তো? আমি বিনা দ্বিধায় রাজি হয়ে গেলাম আর বললাম, সব পারবো ভাই। এভাবে ঢাকার এক গলির ভিতরে ধুলোমাখা একটা দোকানে আমার আবার জীবন শুরু হলো। কিন্তু প্রতিদিন রাতে ঘুমানোর সময় চোখ বন্ধ করলেই আমি দেখতে পাই নিশি দাঁড়িয়ে আছে, পেছন ফিরে তাকাচ্ছে, কিন্তু আমার দিকে আর ফিরছে না। এইদিকে গ্রামে সকালবেলা গ্রামের সেই পুরনো উঠোনে বসে আছে নিশি। চুল এলোমেলো, মুখে লাবণ্য নেই আগের মতো। এখন তার চোখে সারাক্ষণের ক্লান্তি আর অজানা এক ব্যথা। পেটে হাত বুলাচ্ছে বারবার। সে এখন 7 মাসের গর্ভবতী। নিশির আম্মু মানে চাচি আর আমার আম্মুর মুখে দুশ্চিন্তার ছাপ। মেয়ের কষ্ট আর গোপন কান্না তার চোখ এড়ায় না। আমার আম্মু পাশে এসে বসলো। আম্মু বলল, নিশিমা কিছু খাস না, সারাদিন এভাবে চুপ করে বসে থাকিস কেন? নিশি চোখের জল মুছে বলল, খিদে নেই বড় আম্মু, পেটের ভিতরে কেউ যেন রাগ করে আছে, মনে হচ্ছে কেউ আমাকে শাস্তি দিচ্ছে। আম্মু কিছু না বলেই পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয় তার বৌমার। নিশির চোখ ভিজে আসে, গলায় গুমট কান্না আটকে আছে। নিশি বলল, বড় আম্মু আমি কি সত্যি ভুল করেছিলাম? দীপু ভাইয়া কি এত খারাপ ছিল যে তার উপর একটু আমরা বিশ্বাস রাখতে পারলাম না?
আম্মু বলল, মানুষের জীবনে ভুল সঠিক মিলেই সংসার হয় মা, কিন্তু সময়টাই এমন এসেছে যে এখন আমরা শুধু তোমার আর তোমার অনগত সন্তানের কথা ভাবছি। নিশি উঠে দাঁড়ায়, ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে আসে সেই উঠোনের বাগানের দোলনার কাছে, যেখানে দীপু আর নিশি একসাথে বসে সন্ধ্যা উপভোগ করে। নিশি বলল, দীপু ভাইয়া তুমি কোথায়? তোমাকে এভাবে ভুল বোঝা আমার উচিত হয়নি, এখানে তো তোমার দোষ ছিল না, প্লিজ তুমি ফিরে এসো। বলেই চিপচিপ করে চোখের জল ফেলতে লাগলো নিশি। রাতে বিছানায় শুয়ে মাথা মুড়িয়ে কাঁদে নিশি। এভাবেই কেটে যায় আরো কয়েকটা দিন। একদিন হঠাৎ নিশির শরীরটা খারাপ হয়ে পড়ে, জ্বর, মাথা ঘোরা আর পেট ব্যথা। তাকে তড়িঘড়ি করে গ্রামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলল, স্ট্রেস খুব বেশি নিচ্ছেন, গর্ভবতী অবস্থায় এটা ঝুঁকিপূর্ণ। মানসিক চাপ না কমালে মা ও বাচ্চা দুজনেরই বিপদ হতে পারে। নিশির চোখে তখন শুধু একটা চেহারাই, দীপু। আব্বু আম্মু চাচ্চু চাচি সবাই দুশ্চিন্তায় পড়ে যায় নিশিকে নিয়ে। সবাই ভুল বুঝতে পারে দোষটা দীপুর ছিল না। এইদিকে ঢাকায় আমি দোকানের ছোট্ট বেঞ্চটায় বসে চায়ের কাপে শেষ চুমুকটা দিচ্ছি। শরীরটা ক্লান্ত, মন আরো বেশি বিধ্বস্ত। দিনের শেষে রাত যখন দোকান বন্ধ করি, তখন মনে হয় নিজের ভেতরে একটা দরজা বন্ধ করে দিচ্ছি, যেটা খুলবে কেবল যন্ত্রণা আর ফেলে আসা মানুষগুলো ভেসে ওঠে। ম্যাচে জানালার পাশে জানালা ধরে বাইরে তাকিয়ে আসি। সাগর হঠাৎ পাশে এসে বসলো আর বলল, দীপু তুই আজকাল অনেক চুপচাপ হয়ে গেছিস, আগের মতো হাসিস না, তোর চোখে আমি শুধু একটা শূন্যতা দেখি। ভাই তুই কাকে ভুলে থাকতে চাইছিস? আমি কিছু বললাম না, সাগরও বুঝে গেছে আমি এখন নিজের ভিতরে ঝড় নিয়ে কথা বলতে চাই না। কিন্তু সেই দিন রাতে ঘুমাচ্ছিল না, বিছানার চাদরে গা গুজে শুয়ে শুধু একটা নাম ঘুরপাক খাচ্ছে মাথার ভিতরে, নিশি। কেমন আছে সে? আমার অনগত বাচ্চা কেমন আছে? আমার কথা কি তার একবারও মনে পড়ে না? হঠাৎ বুকের মধ্যে কেমন জানি ব্যথা অনুভব করলাম, হাতটা বুকে চেপে ধরলাম, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সাগর ছুটে এলো আর বলল, দীপু কি হয়েছে ভাই, তুই ঠিক আছিস? আমি ফিসফিস করে বললাম, ভাই নিশি, আমার নিশি, আমি ওকে ভীষণ মিস করছি। সাগর কিছু না বলে আমার মাথায় পানি ঢাললো। আমি কাঁপছিলাম, ঘামছিলাম, কিন্তু গলার নিচের যন্ত্রণাটা কোনোভাবেই কমছিল না। এইদিকে গ্রামে নিশির অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। ডাক্তার বারবার মানসিক চাপ কমানোর কথা বলছে, কিন্তু নিশির সেই ফাঁকা চোখ যেন কেউ নেই, শুধু দীপু, শুধু তার মুখ। একদিন সন্ধ্যাবেলা আম্মু আর আব্বু দুজনে আমার ছবিগুলো বের করে নিশির সামনে এনে রাখলেন। আম্মু বললেন, নিশি মা, ওকে যদি তুই ভুল করতে দেখেছিস, তুই কি নিজের জায়গা থেকে একবারও ভাবিসনি? দীপু তো কখনো তোকে ছেড়ে যেতে চাইনি, সে তো তোকে বিয়ে করেই সংসার করতে চেয়েছিল। নিশি চুপচাপ ছবি ধরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। নিশি বলল, আমি ওর চোখে ভালোবাসা দেখেছিলাম, কিন্তু বিশ্বাস রাখতে পারিনি বড় আম্মু। বলে আম্মুকে ধরে অনেক কান্না করতে লাগলো। আম্মু নিশির মাথায় হাত রাখলেন আর সান্ত্বনা দিতে লাগলেন। তখন আব্বু বলল, দেখো মামুনি, একদিন তোমার টানে আর ওর বাচ্চার টানে অবশ্যই ফিরে আসবে, ওকে ফিরে আসতেই হবে। সেই রাতে বৃষ্টি হচ্ছিল হালকা। নিশি নিজের ঘরে বসে ডায়েরি লিখছিল। দীপু ভাইয়া, আজ বাইরে বৃষ্টি পড়ছে, তুমি থাকলে বলতে। নিশি চলো না একটু বাইরে বৃষ্টি বিলাস করি, দুজনে একসাথে ভিজতাম। আমি যদি বলি আমার হৃদয়ে এখনো বৃষ্টির মতো তোমার ভালোবাসা পড়ে, তুমি কি বিশ্বাস করবে? এভাবে আরো 3টা মাস কেটে গেল। 3 মাস পর বিকেলের দিকে হঠাৎ নিশির পেটের ব্যথা শুরু হলো। প্রথমে সবাই ভেবেছিল সাধারণত গ্যাস্ট্রিক বা গ্যাসের ব্যথা, কিন্তু মিনিট না গড়াতেই নিশি মাটিতে বসে পড়লো, চোখ মুখ কুঁচকে আছে, ঘেমে একেবারে ভিজে গেছে। আম্মু দৌড়ে এসে বললেন, হায় আল্লাহ, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিতে হবে। গ্রামের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলো নিশিকে। গাড়িতে ওঠার সময়ও নিশি কাঁপছিল। চাচ্চু, আব্বু, আম্মু সবাই তড়িঘড়ি করে সাথে গেলেন। হাসপাতালে পৌঁছে ডাক্তার তাড়াতাড়ি ওকে ওয়ার্ডে নিয়ে গেল। মিনিট 10 পর এক নার্স এসে বললেন, রোগীর বাচ্চার পজিশন ঠিক আছে, কিন্তু ওর শরীর অনেক দুর্বল, এখনই প্রসব বেদনা শুরু হয়েছে, প্রস্তুত থাকেন। 20 মিনিট পর কান্নার টেনশনের মধ্যে হঠাৎ হাসপাতালের করিডোরে একটা ফুটফুটে কন্যা শিশুর কান্না শোনা গেল। নার্স এসে জানালো, মেয়ে সন্তান হয়েছে, মা মেয়ে দুজনেই সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। আব্বু চোখের চশমা খুলে চোখ মুছলেন, আম্মু কোরআন শরীফ হাতে নিয়ে কেঁদে ফেললেন। সবাই দৌড়ে গিয়ে বাচ্চাটাকে প্রথমে দেখলো। গোলগাল ছোট্ট মুখ, কাঁপতে কাঁপতে ঘুমাচ্ছে, যেন দীপুরই এক প্রতিচ্ছবি।
এদিকে ঢাকায় ঘুম ভাঙলো আজ একটু দেরিতে। ম্যাচের জানালার ফাঁক দিয়ে রোদ ঢুকছে চোখে। সাগর চুপচাপ বসেছিল বিছানার পাশে। আমার চোখ খুলতেই বলল, ভাই আজ একটা ইন্টারভিউ ছিল না তোর? আমি হঠাৎ উঠে বসলাম আর বললাম, হ্যাঁ, আজ একটা শেষ সুযোগের মতো ইন্টারভিউ। একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদের জন্য ডাক পেয়েছিলাম, কিন্তু নিজের ভিতরের হাহাকার ভুলে সময় মতো পৌঁছাতে পারবো কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল। সাগর আমার শার্টটাই গুছিয়ে এনে দিল আর বলল, দেরি করিস না ভাই, এই চাকরিটা হলে তোর জীবনটাই বদলে যাবে। নিশির জন্য হলেও একটু হেরে যাস না। ওর কথাগুলো কানে বাজতে লাগলো। আমি আয়নার সামনে দাঁড়ালাম, একরাশ ক্লান্তি নিয়ে তাকালাম নিজের চোখে। সেখানে এখনো ভালোবাসা আছে, কিন্তু সেই চোখে আজ একটা সিদ্ধান্তের দীপ্তিও ছিল। ইন্টারভিউয়ের জন্য বেরিয়ে পড়লাম। প্রায় 2 ঘন্টা জ্যাম কাটিয়ে পৌঁছে গেলাম সেই কোম্পানিতে। আমি দাঁড়িয়ে আছি বিশাল অফিস বিল্ডিং এর সামনে। সিকিউরিটি গার্ড ভিতরে ঢুকতে দিল ইন্টারভিউ কার্ড দেখে। ভিতরে ঢুকে মনটা কেমন জানি কুঁচকে গেল। সবাই এত স্মার্ট পরিপাটি। আমার সস্তা ফর্মাল ড্রেস যেন তাদের মাঝে একটু বেমানান লাগছিল। কিন্তু আমার চোখে তখন শুধু একটাই লক্ষ্য, নিশির মুখ আর আমার বাচ্চা। ওদের জন্যই আমি আমার জীবনটাকে নতুন করে সাজাতে চাই। ইন্টারভিউ রুমে ডাক হলো। টেবিলের ওপারে 3 জন কর্মকর্তা বসা, একজন বিদেশি, 2 জন লোকাল। শুরু হলো প্রশ্ন উত্তর। ইন্টারভিউয়ার বলল, মিস্টার দীপু, টেল আস হোয়াই ইউ থিঙ্ক ইউর দ্য রাইট ফিট ফর দিস রোল। আমি গলা পরিষ্কার করে বললাম, স্যার, আমি জানি আমার সিভিতে বড় কোনো কর্পোরেট নাম নেই, কিন্তু আমার আছে ইচ্ছাশক্তি, বাস্তব অভিজ্ঞতা এবং দায়িত্ব নেওয়ার সাহস। আমি শূন্য থেকে কাজ শিখে নিজেকে গড়েছি এবং আজ এখানে এসেছি কারণ আমি জীবনের সামনে দাঁড়িয়ে হেরে যেতে চাই না। ওনারা চুপচাপ শুনলেন, কিছুক্ষণ নোট নিলেন, তারপর আরো কিছু টেকনিক্যাল প্রশ্ন করলেন আর আমি আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিলাম। শেষে বললেন, উই উইল কন্ট্যাক্ট ইউ ভেরি সুন। থ্যাংক ইউ মিস্টার দীপু। আমি নত হয়ে সালাম দিয়ে বেরিয়ে এলাম। মনে হচ্ছিল হয়তো কিছু একটা বদলাতে চলেছে। তারপর তাড়াতাড়ি ম্যাচে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। 2 দিন পর সকালে আমি ম্যাচে বসে চা খাচ্ছি, হঠাৎ ফোনটা বেজে উঠলো। অজানা নম্বর। ধরতেই ওপাশ থেকে ইংরেজিতে ভাঙা গলায় একজন বললেন, মিস্টার দীপু, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পজিশন। প্লিজ জয়েন আওয়ার হেড অফিস কামিং মানডে। স্যালারি উইল বি 75,000 উইথ এডিশনাল বেনিফিটস। আমার হাত কাঁপছে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। ফোনটা রেখে আমি চোখ মুছলাম। তারপর ছাদে উঠে আকাশের দিকে তাকালাম। তারপর সাগরকে নিউজটা জানালাম। সাগর বলল, অবশেষে তোর কষ্টের দিন শেষ। তুই না থাকলে এগুলো কিছুই হতো না ভাই। সাগর বলল, ছাড় তো, এখন বল কবে জয়েন করবি? আমি বললাম, সোমবার জয়েন করব। এভাবে চাকরি করতে করতে আমার জীবন থেকে 3টা বছর হারিয়ে গেল। ইদানিং নিশির কথা খুব মনে পড়ে। আমার বাচ্চা দেখতে কেমন হয়েছে সেটাও জানি না। ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে তাও জানি না। তাই ভাবছি এবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাব। তারপর অফিস থেকে ঈদের ছুটিও পেয়ে গেলাম। তাই আর দেরি না করে সাগরকে বলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা থেকে বগুড়ার পথটা কেমন যেন অচেনা লাগছে আজ। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। ধুলামাখা গাছপালা, রোদে পোড়া মাঠ, চেনা সেই নদীর মোড়, সবকিছু আমাকে পিছনে ফেলে যাচ্ছে। 3 বছর পর ফিরছি। কোনো দম্ভ নেই, নেই কোনো অভিমান, শুধু বুকের ভিতরে গুমড়ে ওঠা এক টুকরো অস্থিরতা। নিশি কি আগের মতোই আছে? আমাদের সেই ছোট্ট বাচ্চাটা, ছেলের না মেয়ে তাও জানি না। 6 ঘন্টা পর বিকেলের দিকে বাস থেকে নামলাম। সেখান থেকে নেমে একটা সিএনজি নিয়ে সোজা দুপচাচিয়া। এখন গ্রামের মেঠোপথ দিয়ে হাঁটছি। হঠাৎ আমার চোখ যায় একটা বাচ্চার উপর। গ্রামের এই পথে একটা বাচ্চা এখানে কি করছে? তাই বাচ্চাটার কাছে গেলাম। বাচ্চাটা অনেক কিউট, 3 বছর হয়তো বয়স হবে। আমি তার কাছে গিয়ে বললাম, হাই কিউটি। মেয়ে বাবুটা আমার দিকে তাকালো, তারপর অবাক হয়ে আমাকে জড়িয়ে ধরে তুতলিয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বু। আমি শুনে শক খেলাম। এই মেয়েটি আমাকে আব্বু বলছে কেন? আর এতটুকু বাচ্চা এখনই সালাম দিতে শিখে গেছে। তারপর আমি শক্ত অবস্থায় বললাম, ওয়ালাইকুম আসসালাম। মেয়েটি বলল, অপরিচিত কাউকে দেখলে সালাম দিতে হয় জানো না? আমি বললাম, সরি, আমার ভুল হয়েছে। মেয়েটি বলল, ঠিক আছে। আমি বললাম, আমাকে আব্বু বলছো কেন? আমি তো তোমার আব্বু না মা। মেয়েটি বলল, না, তুমি আমার আব্বু। আমি বললাম, তোমার আম্মুর নাম কি? মেয়েটি বলল, ও মা, তুমি আম্মুর নাম জানো না? আম্মুর নাম নিশি।
ওর কথা শুনে আবার শক খেলাম। এটা তো সত্যি আমার সন্তান, তার মানে আমার পুতুলের মতো একটা রাজকন্যা হয়েছে। আমি আর দেরি না করে এক ঝটকায় বুকে জড়িয়ে নিলাম। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কিন্তু ওকে বুকে নেওয়ার সাথে সাথে আমার কলিজা যেন ঠান্ডা হয়ে গেল। আমার রাজকন্যা আমার বুকে চুপচাপ গুটিসুটি মেরে আছে। এভাবেই কিছু মুহূর্ত কেটে গেল। তারপর আমি তাকে বললাম, আম্মু তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম মাইশা। আমি বললাম, আম্মু তুমি এখানে একা কি করছো? মাইশা বলল, আমি তো এখানে একা নাই আব্বু। আমি বললাম, তাহলে কে আছে তোমার সাথে? মাইশা বলল, আম্মু আছে। আমি বললাম, কোথায় তোমার আম্মু? মাইশা বলল, আম্মুর ফোনে কে জানি ফোন দিয়েছে, তার সাথে কথা বলতে গেছে। বলতে বলতে নিশি আমাদের সামনে এসে হাজির। আমাকে দেখে সে পাথরের মতো দাঁড়িয়ে গেছে। আমিও তাকে দেখে থ হয়ে গেছি। তারপর নিশি মুখ দিয়ে একটা শব্দই উচ্চারণ করলো, দীপু ভাইয়া বলেই চোখ দিয়ে অঝরে পানি ফেলতে লাগলো। আমারও মুখ থেকে একটা কথাই উচ্চারিত হলো, নিশি। কিছুক্ষণ পর সেখান থেকে নিশি আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে আর কান্না করে। আমিও তাকে আবার বুকের সাথে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ এভাবে থাকার পর নিশি বলল, দীপু ভাইয়া তুমি খুব খারাপ, খুব খারাপ। প্রতিবার আমাকে কষ্ট দাও। এই 3 বছরে কি আমাকে, আমাদের সন্তানকে একটা বড় মনে পড়েনি তোমার? কিভাবে ছেড়ে থাকতে পারলে আমাদেরকে? আমি বললাম, প্রতিটা মুহূর্তে আমি মরে গেছি নিশি, কিন্তু তোমার ভুল বোঝা আর দূরে ঠেলে দেওয়ার কথা মনে হলে আর ফিরে আসতে ইচ্ছা হয়নি। নিশি বলল, একটাবার সরি বলারও সুযোগ তো দাওনি। এই তোমার ভালোবাসা, এই তোমার কখনো ছেড়ে চলে না যাওয়া। আমি ভুল করেছি, সেটা বকে শুধরে দিতে, না হলে মেরে শুধরে দিতে, কিন্তু তুমি ছেড়ে চলে গেলে কেন? আমি বললাম, সরি, আর কখনো এরকম করব না। আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। নিশি বলল, বলে আবার আমার বুকে মাথা রাখলো। একটু পর নিশি বলল, চলো বাসায় চলো, সবাই অনেক খুশি হবে। আমি বললাম, বলে আমি মাইশাকে কোলে নিলাম আর নিশি আমার হাত ধরলো। আমরা এবার 3 জন একসাথে গ্রামের মেঠো পথ বেয়ে বাসার সামনে চলে আসলাম। বাসার গেট খোলাম, তাই আমি ভিতরে ঢুকলাম। পায়ের শব্দ পেয়ে উঠোনে দাঁড়িয়ে থাকে একটা পরিচিত মুখ আমার দিকে ফিরে তাকালো। আমার আম্মু। আমার চোখে অন্ধকার নেমে এলো। মনের গভীর থেকে উঠে এলো কষ্ট, অনুশোচনা, ভালোবাসা সব একসাথে। আম্মু আমাকে দেখেই থমকে গেলেন। তার মুখটা অশ্রুতে ভিজে উঠলো, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ নেই। আমি বললাম, আম্মু, বলেই আমি দৌড়ে গিয়ে আম্মুর পায়ে পড়ে যাই। আম্মু যেন তখনও বিশ্বাস করতে পারছেন না আমি তার সামনে দাঁড়িয়ে। একটু পর তিনিও হাঁটু গেড়ে বসে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বললেন, দীপু আমার বাবা, তুই কইছিলি এতদিন, কেন এত কষ্ট দিলি তোর আম্মুকে? আমি বললাম, আম্মু আমি ভুল করছি, খুব বড় ভুল, ক্ষমা করে দিও আম্মু। আর তোমরাও তো আমাকে ডাকুনি আম্মু। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ছেলেটা আবার ঘরে ফিরেছে, এটাই আমার সবচেয়ে বড় ঈদের উপহার। আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ভিতর থেকে আব্বু, চাচ্চু, চাচি সবাই আসলো। তাদের সাথে অনেক কথা বললাম। তারপর সবাই আমাকে ভিতরে নিয়ে গেল। তারপর নিজের রুমে চলে আসলাম। রুমটা বেশ গুছিয়ে রেখেছে নিশি। কতদিন পর আসলাম আমার সেই চিরচেনা রুমে। আমি ফ্রেশ হয়ে এসে খাটে একটু বসেছি মাত্র, হঠাৎ করে ছোট ছোট পায়ের শব্দ পেলাম। মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে গেল খোপা বাঁধা আমার ছোট্ট রাজকন্যা, হাতে একটা পুতুল, চোখে মায়ার আলোর মতো উজ্জ্বলতা। মাইশা মিষ্টি গলায় তুতলিয়ে বলে উঠলো, আব্বু। আমি চমকে তাকালাম। আমার মেয়ের মুখ দেখে আমি পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে যাই। সে দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়লো আর আমি বললাম, আমার রাজকন্যা। মাইশা বলল, আব্বু তুমি আমায় রেখে কোথায় পালাইছিলা? আমি বললাম, না আম্মু, আব্বু তোমাকে রেখে পালাইনি, শুধু একটু রাগ করেছিল। মাইশা বলল, কার উপর রাগ? আমি বললাম, আব্বু নিজেই নিজের উপর রাগ করেছিল। মাইশা আমার গালে ছোট্ট একটা চুমু দিল। তারপর বলল, জানো আব্বু, আমি আর আম্মু অনেক কষ্ট পাইছি। প্রতিদিন দোয়া করতাম আব্বু আসুক, আজকে দোয়া কাজ করেছে। আমি ওর ছোট্ট মুখটা হাতে নিয়ে চুমু দিলাম আর বললাম, আজ থেকে আব্বু কোথাও যাবে না, তোমাকে আর তোমার মাকে ছেড়ে কোথাও না। মাইশা বলল, সত্যি? আমি বললাম, সত্যি আমার রাজকন্যা। মাইশা হঠাৎই খাট থেকে নেমে গেল। আমি অবাক হয়ে বললাম, আম্মু কোথায় যাচ্ছ? মাইশা বলল, আমি আর তুমি খেলমু এখন। আমি এখন মা হই আর তুমি আমার বাচ্চা। আমি খাওয়ামু, ঘুম পাড়াবো। আমি হেসে গড়াগড়ি খাচ্ছি বিছানায়। এইটুকু মেয়ের এত আদর, এত খেয়াল। সে এসে আমার মুখে প্লাস্টিকের চামচ দিয়ে বলল, আমার বাচ্চা, হা করো হা।
এই যে পায়েস দিলাম। আমি বললাম, ও কত মজার পায়েস, কে রে দিছে এমন পায়েস? মাইশা বলল, আমি এখন বড় হয়ে গেছি। আম্মু বলে, আমি তোমার মায়ের মতো হইছি। আমি মাইশার কপালে আরো একটা চুমু দিয়ে বললাম, হ্যাঁ আম্মু, তুমি তো আমার মাই হয়ে গেছো। আমরা দুজনে খিলখিল করে হেসে উঠলাম। বাবা মেয়ের আদরের মুহূর্তে হঠাৎ দরজায় কড়া নাড়ল। ধীরে ধীরে দরজা খুলে ভিতরে ঢুকলো নিশি। তার হাসি মাখা মুখে একটু লজ্জা, একটু আবেগ আর অনেকটা ভালোবাসা। নিশি মাইশার দিকে তাকিয়ে বলল, আম্মু, তুমি এখন দিদার ঘরে যাও, দিদা তোমার জন্য নতুন গল্পের বই এনেছে। মাইশা উত্তেজিত হয়ে বলল, গল্পের বই? আমি যাই। আমি মাইশাকে কোলে নিয়ে দাঁড়ালাম, ওর ছোট্ট গালে আরেকটা চুমু দিয়ে বললাম, যাও দিদার সাথে গল্প করো, আব্বু পরে তোমাকে নতুন গল্প শোনাবে। মাইশা খিলখিল করে হেসে দৌড়ে দিদার ঘরের দিকে চলে গেল। দরজাটা বন্ধ করার শব্দ হওয়ার পর ঘরটা যেন শুধু আমাদের জন্য থেমে গেল। নিশি দরজার পাশে দাঁড়িয়ে, তার চোখে অসীম ধৈর্য আর ভালোবাসা। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম আর বললাম, নিশি। নিশি কোনো কথা না বলে আমার বুকে মাথা রেখে দিল। তার নরম চুলের গন্ধে আমার মন ভরে উঠল। আমি তার কোমর জড়িয়ে ধরে টেনে নিলাম আরো কাছে। তারপর নিশি ফিসফিস করে বলল, এতদিন তোমাকে ছাড়া কিভাবে কাটিয়েছি নিজেও জানি না। আমি তার থুতনি ধরে মুখটা উপরে তুললাম। তার চোখে জমে থাকা জল দেখে আমারও গলা আটকে এলো। আমি বললাম, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না নিশি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তোমার আর মাইশার সঙ্গে কাটাবো। নিশির ঠোঁট কাঁপলো। আমি আর কন্ট্রোল করতে না পেরে তার ঠোঁট চেপে ধরলাম, প্রথমে আস্তে, তারপর গভীরতর। নিশিও জড়িয়ে ধরলো আমাকে। তার নিঃশ্বাস আমার গায়ে মিশে গেল। কতদিন পর যে এই ঘনিষ্ঠতা। শরীরে আগুন ছড়িয়ে পড়লো। নিশির গায়ে স্পর্শ, তার মিষ্টি গন্ধ সবই আমাকে পাগল করে দিল। আমি তাকে ধীরে ধীরে বিছানার দিকে নিয়ে গেলাম। নিশির গালে রক্তের রেখা ফুটে উঠলো। আমি তার নেকলেসের পাশ দিয়ে গলায় আর ঘাড়ে একটা চুমু দিতেই সে মৃদু কেঁপে উঠলো। হাত দিয়ে আমার চুলের মধ্যে আঙ্গুল দিয়ে দিল। আমরা দুজনেই যেন হারিয়ে গেলাম একে অপরের মধ্যে। সময় যেন থেমে গেল। ঘরের বাইরে গ্রামে সন্ধ্যা নেমে এলো, কিন্তু আমাদের ভিতর জ্বলছিল এক অবিশ্বাস্য উত্তাপ। বাইরের জোনাকিরা আলো জ্বালাচ্ছে, গাছের পাতায় মৃদু বাতাস দোলা দিল, কিন্তু আমাদের ঘরে ছিল শুধুই আমাদের নিজস্ব পৃথিবী, যেখানে শুধু ভালোবাসার ভাষাই বলতে জানতো। কখন যেন ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙতেই দেখি সূর্যের আলো জানালা দিয়ে ঘরের মধ্যে ঢুকলো। নিশি আমার বাহুতে মাথা রেখে ঘুমাচ্ছে। তার মুখে এক প্রশান্তি, যেন সব ভয়, সব অশান্তি দূর হয়ে গেছে। আমি আস্তে করে তার কপালে চুমু দিয়ে উঠে বসলাম। জানালা দিয়ে দেখলাম মাইশা দিদার সঙ্গে উঠানে বাগানে ফুল তুলছে। নিশি আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। তার নিঃশ্বাস আমার গায়ে মিশে যেন বলতে চাইলো, আর যাইও না, কখনো না। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। নিশির চুলের নরম স্পর্শে মনে হচ্ছিল এই শান্তি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। বাইরে থেকে মাইশার হাসি ভেসে এলো। মাইশা বলল, দিদা এই দেখো, এই ফুলটা আম্মুর জন্য। নিশি আমার কোলে চোখ মিলল আর ঠোঁটে এক ঝলক হাসি নিয়ে বলল, শুনলে আমাদের ছোট্ট রাজকন্যা কি বলল? আমি বললাম, হ্যাঁ, তাকে নিয়ে আর সারা জীবন বাগান করব। তুমিও আসবে না? নিশি উঠে বসে জানালার দিকে তাকালো। সূর্যের আলোয় তার মুখটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠলো। সে আমার হাত চেপে ধরে বলল, আমি চাই আজ থেকে প্রতিদিনই এমন হোক দীপু ভাইয়া। আমি কোনো উত্তর না দিয়ে শুধু তার হাতে চুমু খেয়ে নিলাম। এর বেশি আর কি বলার থাকতে পারে? এখন আর আমরা দুইজন না, তিনজন উঠোনের দোলনায় বসে সন্ধ্যার নিঝুম পরিবেশ উপভোগ করি। মাইশা আমার রাজকন্যা আমার কোলে বসে আছে, আর নিশি আমার কাঁধে মাথা রেখে আছে। এই তো আমাদের জীবন, ছোট্ট খুশিতে ভরা ভালোবাসায় সাজা। তো এভরিওয়ান, গল্পটি এখানেই সমাপ্তি করলাম। তো গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন, আর নেক্সট গল্পের জন্য সবাই একটু অপেক্ষা করবেন। ধন্যবাদ।